নমস্কার, গুড ইভিনিং। আমি আপনাদের ভ্রমণ সঙ্গী শোভন চক্রবর্তী। আজকে যে ভিডিওটা নিয়ে এলাম এটা অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন। আমি সবে ঘুরে এলাম আমার স্বপ্নের রোড ট্রিপ রাজস্থান থেকে। অ্যাকচুয়ালি এটা আমার ট্যুরটা ছিল, লাদাখ প্ল্যান ছিল। তো যখন আমি জিনিসপত্র নিয়ে বেরোতে যাচ্ছি সেই সময় আমার কাছে কিছু আমাদের ড্রাইভিং সার্কিটের দাদা বন্ধুদের ভাইদের খবর আসে যে লাদাখে প্রবলেম চলছে কিছু, যার জন্য ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি বিশেষ কিছু কারণে আমি খোঁজ খবর রাখতে পারছিলাম না, তো যার জন্য আমি জানতাম না। তো সেই সময় আমি লাগেজ আবার আনলোড করে রাজস্থানের জিনিসপত্র ভরে 24 তারিখ যে বেরোই রাত্রি 12:30, যেটা টেকনিক্যালি হয়ে গেল 25 তারিখ, মানে 25শে অক্টোবর 2025 আমরা বেরোলাম রাজস্থানের জন্য। আমাদের ট্যুর ডিউরেশন হচ্ছে, বেরোলাম যদি 25 তারিখ হিসেবেই ধরি, 25শে সেপ্টেম্বর, মাফ করবেন আমি অক্টোবর বলে ফেলেছি ভুল করে, 25শে সেপ্টেম্বর 2025 থেকে আমরা বাড়ি ফিরেছি 8ই অক্টোবর 2025। আচ্ছা, এই ট্রিপে প্রথমত আমরা কিভাবে তৈরি হয়েছি, যেসব ওষুধপত্র লাগে সেসব তো নিয়েছিলামই। যত রকম দরকারি ওষুধপত্র থাকে, পেটের প্রবলেম, জ্বর, সর্দি কাশি সেসব ছিল, মাথা ধরা, গ্যাস, অম্বল সবই নেওয়া ছিল। প্লাস আমার যেটা রেগুলার যে ওষুধ চলে সেই ওষুধ ছিল। আচ্ছা, গাড়ির থরো চেক আপ করাই, তাতে আমার মোবিল চেঞ্জ করাই। মোবিলেরও যেটা একটু দামি কোয়ালিটির আমি সেই মোবিলটা লাগাই, কারণ অনেকটা জার্নি যেহেতু হবে। এছাড়াও এসি ফিল্টার, এয়ার ফিল্টার, তারপরে ওয়াইপার ব্লেড, এগুলো আমি চেঞ্জ করাই। আরও টুকটাক কিছু কিছু কাজ করি। গাড়ি আমি একদম পুরো রেডি করিয়ে আমি বেরোই। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে আমরা কত কিলোমিটার টোটাল চললাম এই ট্রিপে। আচ্ছা, প্রথমে বলি যে আমার খাতায় সামনে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে, সব কিছু তো মনে রাখা সম্ভব নয়, আমি দেখে দেখে বলবো, মুখস্থ করে রাখা তো সম্ভব নয়, তার জন্য একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। তো আমরা টোটাল চলেছি 4627 কিলোমিটার। এই 4627 কিলোমিটারে আমরা মোট টোল পেরিয়েছি 59টা, 59। এর মধ্যে 56খানা টোল ছিল হচ্ছে, যেটা আমি অ্যানুয়াল পাস করিয়েছিলাম 3000 টাকার, সেই অ্যানুয়াল পাসের আন্ডারে ছিল। বাকি 3টে হচ্ছে মেন, যেটা ফার্স্ট ট্যাগ, সেখান থেকে কাটে। সেগুলোর মধ্যে 2টো বেশ বড় অ্যামাউন্টেরই ছিল। কোন দিন কত কিলোমিটার গাড়ি চলেছে, কটা টোল কেটেছে, সবই আমি ডে বাই ডে ওয়াইজ যখন আমি এক্সপ্লেন করব আমি তখন বলে দেবো। তো আমরা 25 তারিখে রাত্রি 12:30 সাড়ে 12টার সময় বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে আমরা প্রথমে উঠলাম জিটি রোড, সেখান থেকে ভায়া নগার মোড় গিয়ে উঠলাম ছোট বেলু দিয়ে দিল্লি রোড। দিল্লি রোড থেকে আমরা গেলাম বৈদ্যবাটি চৌমাথা। বৈদ্যবাটি চৌমাথা থেকে আমরা লেফট টার্ন নিলাম, নিয়ে উঠলাম তারকেশ্বর রোড, যেটাকে আমরা বলি বৈদ্যবাটি তারকেশ্বর রোড, সেটা যেটা চাপাডাঙ্গার দিকে চলে গেছে তারকেশ্বরে, সেইটা। সেখানে করে আমরা গেলাম হচ্ছে আমাদের সিঙ্গুর। সিঙ্গুর থেকে আমরা উঠলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো রাত্রিবেলা আমাদের ডিনার বাইরেই করার হতো, কারণ আমরা যেহেতু সেই দিনই আমরা ঠিক করি বেরোবো, আমরা ঘুরতে বেরোবো। আমাদের লাগেজ গোছাতে গোছাতে আমাদের খাওয়া দাওয়া সেদিন হয়নি, তো আমরা ডিনারটা বাইরেই করবো ঠিক করি। তো নবান্নতে ট্রাই করি, নবান্ন তখন বন্ধ হয়ে গেছে। এরকম পরপর হিন্দুস্তান ধাবা, মির্চি, এগুলো সবই বন্ধ হয়ে গেছিলো। আমরা খোলা পেয়েছিলাম ফুড এক্সপ্রেস, যে গুড়াপে, সেখানে আমরা ডিনার করি। ডিনারে আমরা খেয়েছিলাম চাউমিন, সঙ্গে চিকেনের একটা কিছু আইটেম। এই মুহূর্তে মেনুগুলো আমার পুরোটা মনে নেই, আমি তখন ভিডিও করে দিয়েছিলাম, ছোট ছোট ভিডিও তার মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারেন। ভালোভাবেই খাওয়া দাওয়া হয়েছিল। করে আমরা স্টার্ট দিই রাত 2টোর সময়, সারা রাত গাড়ি চলে। দিয়ে পরের দিন, মানে অ্যাকচুয়ালি এটা 25 তারিখ সকাল 8:05 নাগাদ আমরা বারহি টোল প্লাজার ওখানে ইরশাদ আনসারি ফুড প্লাজা, এইখানে আমরা ব্রেকফাস্ট সারি, যেখানে আমরা খেয়েছিলাম আলু পরোটা, পুরি সবজি, বাটার টোস্ট। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। এই যে ফুড জয়েন্টটার নাম বললাম, মানে ইরশাদ আনসারি ফুড প্লাজা বারহি, এটা আপনারা পিন পয়েন্ট করে রাখতে পারেন ফর ব্রেকফাস্ট। খাবারের মান অত্যন্ত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও ছিল খুবই সুন্দর পরিষ্কার, সামনে গাড়ি পার্কিংও আরামসে হয়ে যায় রাস্তার ওপরে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা স্টার্ট দিয়ে আমরা সেদিনকে চলতে থাকি। আমাদের বেসিক টার্গেট ছিল লখনৌতে সেদিন নাইটটা স্টে করা, কিন্তু সেদিন আমার প্রফেশনালি আমার কিছু
ইম্পর্টেন্ট কিছু কাজ করার ছিল, তো সেটার জন্য আমাদের অত রাত অবধি চললে হতো না। তো অ্যারাউন্ড সন্ধেবেলায় আমরা মোটামুটি গিয়ে পৌঁছাই। আচ্ছা, এখানে রাস্তাটা বলে দিই, আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে আমরা অ্যাভয়েড করি, আমরা পুরোপুরি NH-19 ধরেই যাই। NH-19 ধরে গিয়ে প্রয়াগরাজ ক্রস করি, প্রয়াগরাজের পর আমরা রাইট টার্ন নিই NH-30। NH-30 মানে যেটা হচ্ছে প্রয়াগরাজ রায়বেরেলি লখনৌ রোড, আমরা সেইটা ধরি। এটাতে আমাদের প্রথম কথা হচ্ছে, আমি যেটা আমার পার্সোনাল মত, আমি আগে ভিডিও করেও বলেছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন নর্থ ইন্ডিয়ার দিকে বেড়াতে যাই, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার আর কোনো মানে হয় না। কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে গেলে আপনি মোহানিয়া দিয়ে যান, বা পাটনা দিয়ে যান, বা বক্সা দিয়ে যান, বা সুলতানপুর দিয়ে যান, যেখান দিয়ে যান আপনাকে অনেকটা রাস্তা ভেতরে সরু রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তার কোয়ালিটি হয়তো খুব ভালো নয়, এবং অনেকটা রাস্তা যেতে হবে। এবং আপনি যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছেন, এটাতে অনেক কিলোমিটার এক্সট্রা আপনার ঘোরা হচ্ছে, কিন্তু তেল খরচা বেশি হচ্ছে। ওয়্যারঅ্যাজ NH-19 এখন রাস্তা কিন্তু খুব ভালো, কোনো রকম মানে আমি বলতে চাইছি বিহারের রাস্তা খারাপ, বিহারে প্রচুর ডাইভারশন আছে, কিন্তু বেনারসের পর থেকে কিন্তু NH-19 রাস্তা কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট সুন্দর। ওই রাস্তা ধরেই আপনারা এগোতে থাকবেন। যেরকম বললাম, এটা আপনারা অ্যাডভাইস হিসেবে আমি আপনাদের বলতে পারি, এই রাস্তাটা আপনারা ধরে গেলে ঠকবেন না। আচ্ছা, আমরা গিয়ে পৌঁছাই কোন্ডা সন্ধেবেলা। কোন্ডাতে আমরা রাস্তার পাশেই, হাইওয়ের পাশেই আমরা একটা রাধে রাধে রেস্টুরেন্ট বলে একটা হোটেল পাই, পরিষ্কার পরিচ্ছন্ন। এটার খোঁজ আমরা পাই কোথায়? ওই কোন্ডার ওখানে আমাদের একটা টোল প্লাজা ছিল, আমরা সেই টোল প্লাজায় জিজ্ঞেস করি, ওই কোন্ডা জায়গাটার হয়তো 8-10 কিলোমিটার আগে, তারাই তখন বলে 8-10 কিলোমিটার এগোলে আপনারা কোন্ডা বলে একটা জায়গা পাবেন, সেখানে থাকার কয়েকটা অপশান আছে এবং সেগুলো সেফ অ্যান্ড সিকিউর। তো আমরা কোন্ডাতে ঢুকি, সামনে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা, আমরা গাড়ি পার্কিং করে আমরা সেখানে রাত্রিরে থেকে যাই। কোন্ডাতে আমাদের হোটেল ভাড়া লেগেছিল 1200 টাকা, দরাদরি অবশ্যই করেছি, করে 1200 টাকা আমরা থেকেছি। রাত্রে সেখানে ঘরেতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। সেদিনকে আমরা টোটাল চলেছিলাম 25 তারিখে 841 কিলোমিটার, এবং আমরা পেরিয়েছিলাম টোল 11খানা টোল, এবং এই 11টাই কিন্তু অ্যানুয়াল যে পাস সেখান থেকেই কেটেছিল, মানে পার টোল আমার 15 টাকা করে কেটেছে। অ্যানুয়াল পাসেতে যে টোলটা কাটছে সেটা 15 টাকা করে হিসেব অনুযায়ী কাটছে। এরপরের দিন আসে ডে 2, 26শে সেপ্টেম্বর 2025। আমরা সেদিন খুব সকাল 5টা 5:10 নাগাদ আমরা হোটেল রাধে রাধে থেকে বা রেস্টুরেন্ট রাধে রাধে থেকে আমরা স্টার্ট দিই। তখনও আকাশ অন্ধকার। আমরা এগিয়ে চলি কোন্ডা রায়বেরেলি লখনৌ রোড দিয়ে। যখন সকালে আলো ফুটে যায় অ্যারাউন্ড 6:40, আমরা ওই রাস্তার ওপরেই একটা প্রথম রিসর্ট বলে একটা জায়গা দেখতে পাই। সেখানে থাকার জায়গাও আছে এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সেখানে গাড়ি পার্ক করে আমরা সেখানে ব্রেকফাস্ট করি এবং চাটা খাই। খেয়ে আমরা ওখান থেকে স্টার্ট দিই। এই জায়গাটা হচ্ছে কোন্ডা থেকে 73 কিলোমিটার গিয়ে। আমরা এই কোন্ডায় যে হোটেলে ছিলাম রাধে রাধে রেস্টুরেন্ট, সেখান থেকে 73 কিলোমিটার দূরে হচ্ছে এই প্রথম রিসর্ট। সেখান থেকে আমরা সকাল 7:10 আবার আমরা স্টার্ট দিয়ে আমরা লখনৌ আগ্রা। আচ্ছা, এখান থেকে আমরা একটা নতুন রাস্তা এবারে ধরি। রাস্তাটা হলো লখনৌ আউটার রিং রোড। এই রাস্তাটা দিয়ে হয়তো অনেকেই জাননি। এই রাস্তাটা তো কিন্তু স্পিড লিমিট সেম, এখানেও ওই রকম 100 কিলোমিটারের উপরে স্পিড লিমিট আছে। রাস্তা খুব সুন্দর, 6 লেন হাইওয়ে, সুন্দর রাস্তা, ট্রাফিক কম, আরামসে চলে যাওয়া যায়। আচ্ছা, এখানে একটা টোল প্লাজা পড়ে, এটাও আমার যেটা অ্যানুয়াল টোল সেখান থেকে কেটেছিল। দিয়ে আমরা যেটা লাঞ্চ ব্রেক দিই সেটা হচ্ছে ফুড কিং। এটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপরে যে রেস্টিং প্লেসগুলো আছে তার মধ্যে একটা জায়গা, সেটা হচ্ছে ফুড কিং। সেখানে আমরা ব্রেকফাস্ট, আমরা লাঞ্চ করিনি, ওটা আমরা ব্রেকফাস্ট খাই। অ্যারাউন্ড মাফ করবেন, আমরা হল্ট দিয়েছিলাম 132 কিলোমিটার চলার পর 9:10 নাগাদ এই ফুড কিংয়ে। দিয়ে আমরা চলতে থাকি। রোডেতেই আমরা মোটামুটি চলতে আমরা আগ্রা পৌঁছাই। আমরা পৌঁছাই দুপুর 12:15 নাগাদ। সেদিন আমাদের প্ল্যান ছিল আগ্রাতে থাকবো। আমার মেয়েদের যেহেতু তাজমহল আগে দেখা হয়নি,
ওই জন্য আমাদের আগ্রা যাওয়ার প্ল্যান ছিল। এইখানে বলে রাখি, আমরা লাস্ট ইয়ার যখন স্পিতি যাই তখন কিন্তু আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যখন গেছিলাম স্পিড লিমিট দেখেছিলাম 100 কিলোমিটার পার আওয়ার, যেটা হাই স্পিড। কিন্তু এবারে দেখলাম স্পিডটা বাড়ানো হয়েছে, সেটা হয়েছে 120 কিলোমিটার পার আওয়ার, মানে 20 কিলোমিটার পার আওয়ার করে কিন্তু স্পিড লিমিটে বাড়ানো হয়েছে। এই একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পৌঁছালাম হচ্ছে আগ্রা। আগ্রাতে পৌঁছে লাস্ট ট্রিপে আমরা যেখানে ছিলাম SR গেস্ট হাউস, সেখানেই আমরা স্টে করে যাই, সোজা গিয়ে রুম নিয়ে নিই। কিন্তু এই হোটেলটাকে আমরা এবারে রেকমেন্ড করব না। আচ্ছা, আমাদের রুম ভাড়া লেগেছিল 1100 টাকা, কিন্তু কেন রেকমেন্ড করব না তার কারণ হচ্ছে 1 বছরের মধ্যে হোটেলটা অনেকটা ডিগ্রেড করেছে। আমরা দেখলাম মালিকানার হাত বদল হয়েছে, যার জন্য হোটেলটা অনেকটাই ডিগ্রেড করেছে। আমি কাউকে এই মুহূর্তে রেকমেন্ড করব না SR গেস্ট হাউসে আপনারা গিয়ে স্টে করুন। তো এরপরে আপনাদের ইচ্ছা। তো আমরা যখন SR গেস্ট হাউসে পৌঁছাই, আমাদের আরও ডিসস্যাটিসফ্যাকশন একটা কারণ হচ্ছে আমরা সেদিনকে প্ল্যান করি, আমরা যেদিনকে ওই দিনকে পৌঁছাই সেদিনকে ছিল তাজমহল বন্ধ। আমরা ফ্রাইডেতে পৌঁছেছিলাম, ফ্রাইডেতে তাজমহল বন্ধ থাকে, এটা আমাদের জানা ছিল না। আমরা ওখানে পৌঁছে জানলাম বন্ধ। তো আমরা তখন সেই মতন প্রোগ্রামটা বানাই যে আমরা আজকে দেখে নেব ফতেপুর সিক্রি এবং আগ্রা ফোর্ট, আর পরের দিন আমরা তাজমহল থেকে বেরিয়ে যাব। তো সেই মতন আমরা হোটেলকে জিজ্ঞেস করি যে আমরা এই মুহূর্তে লাঞ্চ পাবো কিনা। তারা বলে হ্যাঁ। আমরা বলি কি পাবো? তারা বলেছিল যা মেনু কার্ডে আছে সমস্ত খাবারই আপনারা পাবেন। কতক্ষণে পাবো? আমাদের 15 মিনিট টাইম দেবেন, আমরা করে দেবো। তো সেই মতন আমরা বলি, আমাদেরকে জিজ্ঞেস করে কি খাবেন। মেনু কার্ডে ননভেজ আইটেম ছিল। আমরা বললাম ননভেজ আইটেম পাওয়া যাবে? তারা বললে হ্যাঁ পাওয়া যাবে। কিন্তু আমরা কিন্তু জানতাম ননভেজ আইটেম না পাওয়া যাবে না, কারণ আমার 1 বছর আগের এক্সপিরিয়েন্স বলছে, যেহেতু ওই সময় নবরাত্রি চলছিল, এই নর্থ ইন্ডিয়ার এই রিজনটায় কিন্তু ননভেজ খাবার পাওয়া যায় না। ওরা বলে হ্যাঁ ওরা করে দেবে, এবং সঙ্গে আমরা অর্ডার দিই তন্দুরি রুটি। প্রায় 1 ঘন্টা কাটার পর তারা আমাদের কাছে এসে জানায় যে ননভেজ আইটেম পাওয়া যাবে না। তাহলে ভেজে কি? আমরা ভেজে বলি তাহলে আমাদের মিক্স ভেজ করে দাও আর শাহী পনির করে দাও। তারা বলে ঠিক আছে। তারও 1 ঘন্টা পরে তারা আমাদেরকে খাবার সার্ভ করলো, মানে যেটা ওরা বলেছিল 15 মিনিটে খাবার সার্ভ করবে, সেটা 2 ঘন্টা পরে আমরা খাবারটা পেলাম। এবং যখন এলো তখন দেখলাম তন্দুরি রুটির বদলে যেটা তারা পাঠিয়েছে এইটুকু শেপের ওই হাতে গড়া পোড়া পোড়া রুটি, যেটা পেট ভরার নয়। যাই হোক, কোন রকমে খেয়ে দিয়ে আমরা বেরোই। আমরা তখন বেরিয়ে ক্যালকুলেট করি যে টাইমে আমরা বেরোচ্ছি সেই সময় আমাদের 2টো প্লেস আমরা কভার করতে পারবো না। আইদার আমাদেরকে আগ্রা ফোর্ট স্কিপ করতে হবে, অথবা ফতেপুর সিক্রি স্কিপ করতে হবে। এবার ফতেপুর সিক্রি যেহেতু বেশ খানিকটা যেতে হবে, রাস্তায় কি অবস্থা আমরা জানি না, ওই জন্য, এবং আমার মেয়েদেরও ইচ্ছা ছিল আগ্রা ফোর্টটা দেখা, তো আমরা আগ্রা ফোর্টটাই যাব ঠিক করি। তো হোটেল থেকে আমরা আগ্রা ফোর্টে যাই। আগ্রা ফোর্টে গিয়ে ওখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি। 50 টাকা করে এন্ট্রি ফি, স্টুডেন্টদের কোনো ফি নেই, মানে আমার 2 মেয়ের কোনো পয়সা লাগেনি। আর ওখানে আমরা গাইড নিই, গাইড চার্জ লেগেছিল 800 টাকা। গাইড আমাদের খুব সুন্দর করে, সত্যিকারে প্রকৃতভাবে খুব সুন্দরভাবে আমাদের আগ্রা ফোর্টটা পুরোটা ঘুরিয়ে দেখায়। আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা আর দেখলাম আমাদের পক্ষে অন্য জায়গায় যাওয়া আর টাইম নেই, আমরা ফিরে আসি হোটেলে, রেস্ট নিই সেদিন, বাকি টাইমটা ডিনার করে যা করে আমাদের কেটে যায়। তো এই দিন 26 তারিখ আমরা টোটাল চললাম 440 কিলোমিটার ড্রাইভ হয়েছিল, এবং 2টো টোল আমরা দিয়েছি, এবং দুটোই অ্যানুয়াল টোল থেকেই ডিডাক্ট হয়েছিল। এরপর আসছে ডে 3, 27শে সেপ্টেম্বর 2025। আমরা সকাল 7:30টার সময় হোটেল থেকে স্টার্ট দিলাম তাজমহলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 2-3 কিলোমিটার দূরেই ছিল হচ্ছে ইস্ট গেট। আমরা সেখানে গিয়ে গাড়ি পার্কিং করি। সেখান থেকেই গভর্নমেন্টের যে ওই ইলেকট্রিক গল্ফ কার্টগুলো আছে সেইগুলো তাজমহলের গেট অবধি নিয়ে যায়। তো তাতে আমরা উঠি। আমরা সেটা আমাদের ওখানে ASI থেকে আমাদের ওয়েবসাইট থেকে আমরা টিকিট কাটি। ওখানে হচ্ছে 2 রকমের টিকিট আছে। একটা হচ্ছে শুধুমাত্র ঢোকার জন্য এন্ট্রি, যেটা হচ্ছে 50 টাকা করে, আর একটা যারা তাজমহলের উপরে বারান্দায় উঠবে এবং ভেতরে ঢুকবে তার জন্য 200 টাকা, 250 টাকা। এইটা হচ্ছে টিকিটের চার্জ। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 40 টাকা। আমরা সেখানে আমাদের টিকিট কাটি দুজনের। আর হচ্ছে গাইডের, এখন আমরা গাইড নিই, গাইডের চার্জ লাগে 700 টাকা।
সেও খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে সমস্ত জিনিস ব্যাখ্যা করে দেখায়। তাজমহল দেখে আমার মেয়েরা অত্যন্ত স্যাটিসফাইড। এটা ওরা বইতে এতদিন দেখেছিল, সামনে থেকে দেখেনি। সামনে থেকে দেখে ওরা খুবই খুশি হয়। অনেক ছবি টবিও আমরা ওখানে তুলে আমরা ওখান থেকে বেরিয়ে এবার আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা করি হচ্ছে গায়ত্রী প্যালেস বলে একটা রেস্টুরেন্টে। এটাকেও আমরা রেকমেন্ড করব না। জায়গাটা দেখতে যতটা সুন্দর এবং ড্রেস ফ্রেস পরে দাঁড়িয়ে আছে, খাবারের মান ততোধিক বাজে ছিল এবং দাম ছিল বেশ হায়ার সাইডে। তো আমরা এই জায়গাটাকে রেফার করব না। নাম গায়ত্রী প্যালেস। তাও যদি কেউ যেতে চান সেটা তাদের নিজেদের চয়েস। তো আমরা যেটা 10:30 নাগাদ আমরা স্টার্ট করি ব্রেকফাস্ট করে। আচ্ছা, এই দিন আমাদের প্ল্যানিং ছিল চলে যাব জয়পুর। তো জয়পুর যাওয়ার আগে আমাদের দুটো জায়গা দেখে যাওয়ার কথা। একটা হচ্ছে চাঁদ বাউরি। এই চাঁদ বাউরি এটা হচ্ছে একটা অফবিট জায়গা, যেটা প্রচুর ট্যুরিস্ট যায় না, অনেক ট্যুরিস্ট নামও শোনেনি। এটা জয়পুরের একজন লোকের থেকে আমরা রেফারেন্স পেয়েছিলাম জায়গাটার, এবং ওটা ঘুরে আমরা ভানগড় ফোর্ট ঘুরে আমরা জয়পুর যাব, এটা ছিল আমাদের প্রোগ্রাম। তো আমরা বেরিয়ে আমরা 2:45 নাগাদ গিয়ে পৌঁছাই চাঁদ বাউরি, যেটা জায়গাটার নাম হচ্ছে আভানেরি। এবার সেইখানে ওই সময় 26 এবং 27 ওই দিন ছিল সেকেন্ড ডে, দুদিন ওখানে একটা ফেস্টিভ্যাল চলছিল। সেই দিন ওখানে রাজস্থানের ডেপুটি সিএমেরও আসার কথা ছিল। ওখানে আমরা রাজস্থানি ট্র্যাডিশনাল গান শুনতে পাই, রাজস্থানি ট্র্যাডিশনাল ডান্স দেখি। ওখানে রাজস্থানি ট্র্যাডিশনাল যে পাপেট ডান্স হয় সেটা দেখতে পাই। ওখানে যে হাতের যে গালার তৈরি যে গয়না হলো সামনেই তৈরি হচ্ছিল, সেগুলো আমরা দেখি। দাম অনেক বেশি ছিল, আমরা কিনিনি। ভেতরে আমরা ঢুকি চাঁদ বাউরিতে। সেদিন যেহেতু ওখানে এই ফেস্টিভ্যালটা চলছিল, আমাদের সেই দিন কোনো টিকিট লাগেনি। তবে ওখানে কিন্তু অন্য সময় টিকিট লাগে, অ্যামাউন্ট মাফ করবেন, টিকিট লেগেছিল, আমাদের টিকিট লেগেছিল। হঠাৎ আমার মনে পড়লো আমাদের টিকিট লেগেছিল। টিকিটের অ্যামাউন্টটা আমার মনে নেই, খুব বেশি না, ওই 50 টাকা মতন টিকিটের দাম ছিল। তো আমরা ভেতরে চাঁদ বাউরিটা দেখবার মতন। চাঁদ বাউরি হচ্ছে যেটা জোহরের একটা মানে পার্ট, যেটা আমরা অনেক সিনেমা, যোধা আকবর সিনেমাতেও দেখেছি। সেই স্টেপ ওয়েল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টেপ ওয়েল। ওই অনেক সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওই রানীরা ওখানে নিজেদের প্রাণদান করতেন। এটা হচ্ছে সেই এরকম বাউরি রাজস্থান, গুজরাট, বিশেষ করে রাজস্থানে ছোটোখাটো জায়গা অলিতে গলিতে প্রচুর আছে, কিন্তু এটা বেশ বড়, খুব সুন্দর। এবং এখানে এক্সকাভেশন করে বেশ কিছু পুরোনো দিনের মূর্তি পাওয়া গেছে, যেগুলো উপরে ওপেনলি সাজিয়ে রাখা আছে। ওইখানে ক্যাম্পাস থেকে বেরিয়ে ওর অপোজিটে একটা মন্দির ছিল, পুরোনো দিনের পাথরের মন্দির, সেটা আমরা দেখে আমরা যখন ওখান থেকে বেরোই তখন বেশ লেট হয়ে গেছে। তখন বাজে অ্যারাউন্ড 4:45। তো ওখানে পার্কিংয়ের লোকরা বলে আর তখন ভানগড় গিয়ে কোনো লাভ নেই, কারণ ভানগড় 5টার সময় ফোর্ট বন্ধ হয়ে যায়, আর ফোর্ট বন্ধ হয়ে গেলে আর ওখানে ঢোকবার কোনো প্রভিশন নেই, আর ঢোকার অপশান নেই। তাহলে আমাদের ওখানে স্টে করতে হবে, কিন্তু ওখানে যদি আমরা স্টে করি আমাদের একটা দিন বেকার চলে যাবে। তো আমরা সেই জন্য আর ভানগড় আমাদের এই যাত্রায় যাওয়া হলো না। আমরা চলে গেলাম সোজা জয়পুরে আমরা পৌঁছলাম অ্যারাউন্ড সন্ধ্যে 6:40। ওখানে আমরা খুঁজে পেতে একটা হোটেল নিলাম, শহরের বাইরেই হোটেল AK ভিলাস। রাস্তার ওপরই পার্কিং ছিল। ওখানে আমাদের হোটেল ভাড়া লাগে 1350 টাকা। 1350 টাকা হোটেল AK ভিলাস। আমরা ওখান থেকে চেক ইন করার পর আমরা একটা অটো করে, ওখানকার লোকাল অটো না টোটো করে আমরা চলে যাই হাওয়া মহলের ওখানে আমরা ঘোরাঘুরি করি। প্রচুর ভিড়, মানে যেহেতু নবরাত্রির সময় চলছে এবং রাস্তা ওই সময়টা এমনি লোকাল লোকদেরও প্রচুর ওখানে ভিড়। ওখানে আমরা রামচন্দ্র চাটওয়ালা, সেখানে আমরা খুব সুন্দর চাট খাই। আর ওরই পাশে ছিল তাদের ফালুদা আইসক্রিম কুলফির দোকান। এই কুলফিটা নাকি ওদের খুব ফেমাস। আমরা সেখান থেকে রাবড়ি কুলফি আমরা টেস্ট করি। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। যারা জয়পুরে যাবেন তারা হাওয়া মহল এরিয়ায় গেলে ওইখানে রামচন্দ্র কুলফির দোকান জিজ্ঞেস করবেন, যে কেউ দেখিয়ে দেবে, খুব ফেমাস দোকান। সেখানে এই রাবড়ি কুলফি অবশ্যই ট্রাই করবেন। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে হাঁটতে একটু দোকানপাট দেখে, হাওয়া মহল বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা ছবিতে দিই ওটা হাওয়া মহলের তো ব্যাক সাইড। হাওয়া মহলের তখন অলরেডি গেট বন্ধ হয়ে গেছিলো, যেটা সাইড দিয়ে ঢোকার জায়গা, আমরা ঢুকতে পারিনি। আমরা পেছন দিয়ে বাইরে দিয়ে ঘুরে এসে ওখানে একটা জায়গায় একটা হোটেল, প্লেন একটা রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে কৈলাস ভেজ রেস্টুরেন্ট।
এখানে আমরা রাত্রে ডিনারটা করেছিলাম। খাবার টপ নচ ছিল, দুর্দান্ত খাবার ছিল, যেমন সবজির টেস্ট তেমনি তন্দুরি রুটি টেস্ট, এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে লস্যি, দুর্দান্ত লস্যি ছিল। সেইটা খেয়ে আমরা ওখান থেকে হোটেলে ফিরে আসি, নাইট স্টে করি হোটেল একে বিলাস। পরের দিন আচ্ছা, এই দিনকে আমরা টোটাল চলেছিলাম 172 কিলোমিটার। এই 172 কিলোমিটার চলতে সেদিন আমাদের 7টা টোল পেরোতে হয়, তার মধ্যে 5টা আমাদের অ্যানুয়াল টোল থেকে কাটে এবং 2টো টোল কাটে আমাদের মেন অ্যাকাউন্ট থেকে, মেন যেটা ফাস্ট্যাগ অ্যাকাউন্ট। এখানে একটা তো তবু কম ছিল, যেটা সিকান্দ্রা টোল প্লাজায় কেটেছিল 35 টাকা, কিন্তু যেটা মেন কেটেছে সেটা হচ্ছে আলেপ মেন প্লাজা বলে কোনো একটা টোল প্লাজায়, আলেপ মেন প্লাজা 290, যেটা আমি আমার অ্যানুয়াল টোল প্লাজার যে হিস্ট্রি আমি সেখান থেকে নিয়েছি, আলেপ মেন প্লাজা 290, সেখানে আমাদের টোল লেগেছে 665 টাকা মেন টোল থেকে কেটেছে। এটা একটা খুব বড় অ্যামাউন্ট কাটা। আমি বুঝতে পারলাম না কোন রাস্তাতে এই 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 এত টাকা কাটলো, কারণ সেদিনকে আমরা যে রাস্তাগুলো দিয়ে এসছি সেখানে এতটা টাকা কাটার মতন কোনো এক্সপ্রেসওয়েতে কিন্তু আমরা সেদিনকে উঠিনি। যাই হোক, যা কেটেছে সেটা তো কেটেছে। তারপরে নেক্সট ডে 28শে সেপ্টেম্বর 2025 আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল 9:30টার দিকে আমরা লোকাল সাইট সিইংয়ে বেরোলাম। লোকাল সাইট সিইং বলতে সেদিন আমাদের প্ল্যান ছিল 3টে, বাকি সিটি প্যালেস ওসব আমাদের দেখার ইচ্ছে ছিল না। আমাদের মেন ইচ্ছা ছিল 3টে, আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট। আমের ফোর্ট সবাই জানেন, নাহারগড় ফোর্টও জানেন, জয়গড় ফোর্টটাও জানেন। জয়গড় ফোর্টের বিশেষত্ব হচ্ছে সব থেকে বড় ক্যানন, বিরাট বড় ক্যানন। এইটা আমার ফ্যামিলি সবাইকেই দেখানোর আমার খুব ইচ্ছা ছিল। তো আমরা প্রায় হোটেল থেকে বেরিয়ে, আমাদের হোটেল থেকে এই 9 কিলোমিটার মতন দূরে ছিল আমের ফোর্ট, যেখানে আমরা পৌঁছাই অ্যারাউন্ড 9:50, মানে 10-15 মিনিটের মধ্যে আমরা আমের ফোর্ট পৌঁছে যাই। সেখানে আমরা গাড়ি পার্কিংয়ে গাড়ি পার্ক করে দিই। সেদিনকে প্রচণ্ড ভিড়, অতি কষ্টে গাড়িটা পার্ক করি, এবং যে জায়গায় গাড়িটা পার্ক করি সে যে কীভাবে গাড়ি পার্ক করতে পেরেছিলাম সে আমি জানি, কারণ আমার পেছনে আরও একটা গাড়ি দাঁড়িয়েছিল। পরে আমি যখন গাড়ি বের করে এসে দেখছি পেছনে গাড়িটা নেই, মানে সে কোথা দিয়ে কীভাবে বের করেছে আমার জাস্ট ভাবনা চিন্তার বাইরে। সেদিন কাতারে ওখানে গাড়ি, কাতারে লোক, এবং মন্দিরের এবং আমের ফোর্টের গেটের ভেতরে টিকিট কাউন্টার অবধি যেতে, আর এবং ওখানে যে মন্দিরটা, আমরা মন্দিরটার ভেতরে ঢুকিনি সেদিনকে, ওখানে বিরাট লাঙ্গার চলছে, লাইন দিয়ে লোকে প্রসাদ খাচ্ছে, ভেতরে সেই শামিয়ানার মতন খাটিয়েছে। তো যাই হোক, সেখানে সেদিন আমরা ঢুকলাম। আমরা আমের ফোর্টের টিকিট লেগেছিল আমাদের 100 টাকা করে এন্ট্রি ফি, আর আমরা একটা গাইড নিয়েছিলাম 300 টাকা। সে যদিও আমরা বুঝতে পারছিলাম যে কাজের কাজ যত না বলছে তার থেকে একটু ফেকু টাইপের লোক একটু বেশি ছিল, অনেক এক্সট্রা বাজে কথা বলছিল যেগুলোর প্রয়োজন ছিল না। যাই হোক, সেটা তার প্রফেশনের ব্যাপার। তো সেখান থেকে আমরা নামতে শুরু করি। মানে আমের ফোর্ট থেকে নামবার সময় ওখানে একটা স্টেট হ্যান্ডলুমের একটা খুব সুন্দর দোকান ছিল, সেখানে আমরা কিছু ওই ওখানকার স্পেশাল, জয়পুরের স্পেশাল খুব হালকা এইটুকু ছোট্ট হয়ে যায় এরকম রাজাই, মানে যেটাকে কম্বল বলে সেই জিনিস, প্লাস আমার মেয়েদের জন্য কিছু জামা টামা, আমার বড় মেয়ের জন্য জুতো, এগুলো আমরা কিনেছিলাম। তো সেসব করে আমরা বেরোই আমের ফোর্ট থেকে অ্যারাউন্ড দুপুর 12:50। আমরা নিচের রাস্তায় চলে আসি, যেখান থেকে এবার আমাদেরকে যেতে হবে নাহারগড় ফোর্ট। সেখানে আমরা হোটেল রয়্যাল আমের, সেখানে আমরা লাঞ্চ করতে ঢুকি, সাজানো গোছানো সুন্দর। সেখানে আমরা ভেজ পোলাও আর সঙ্গে খেয়েছিলাম শাহি পনির, সুন্দর খাবার ছিল, অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। ওয়াশরুম দারুণ ছিল, বেশ স্পেশিয়াস ওয়াশরুম ছিল, তো এটা রেকমেন্ডেড। সামনে পার্কিংয়েরও সুন্দর জায়গা। তো আমরা ওখান থেকে লাঞ্চ করে 1:58 মানে 2টো নাগাদ আমরা স্টার্ট দিই টু আম্বার ফোর্ট। তো আমরা আমের ফোর্টে পৌঁছাই অ্যারাউন্ড ওই 4টে, মাফ করবেন আবার ভুল বললাম, আমের ফোর্ট নয়, নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে পৌঁছাই অ্যারাউন্ড বিকেল 4টে, যেখানে এন্ট্রি টিকিট ছিল 50 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য ছিল 5 টাকা। তো ওখানে আমরা ভেতরে ঢুকি, এখানে আমরা কোনো গাইড নিইনি, আমরা আগে অলরেডি বার দুয়েক নাহারগড় ফোর্টে গেছিলাম, ওর হিস্ট্রিও জানতাম, আর ওটা গাইড নেওয়ার প্রয়োজনীয়তা আমাদের মনে হয়নি। আমরা খুব তাড়াতাড়ি ওখানে 15-20 ঘন্টার মতন আমরা টাইম দিই, যে ওখান থেকে বেরিয়ে চলে যাই জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্টেতে খুব কস্টলি হয়ে গেছে দেখলাম। জয়গড় ফোর্টে পার্কিং দুরকম হয়ে গেছে, একটা হচ্ছে একদম বাইরে, যদি ফোর্টের বাইরে পার্কিং হয়
সেখানে 50 রুপিস। আর যদি গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যায় তাহলে হচ্ছে 200 টাকা। এবং সেটাও কিন্তু 2.5 কিলোমিটার মতন গিয়ে গাড়ি এক জায়গায় পার্ক করে আবার কিন্তু 1-1.5 কিলোমিটার হাঁটতে হতো। যাই হোক, আমরা সেটাই করি, আমরা ভেতরেই যাই, গিয়ে আমরা ফোর্টটা দেখি। জায়গার ফোর্টের এন্ট্রি টিকিট ছিল 150 টাকা, স্টুডেন্টদের জন্য 75 টাকা। তো জায়গার ফোর্ট দেখে আমরা আর কোথাও সেদিন যাইনি, আমরা ফিরে আসি হোটেল একে ভিলাস। সেদিন আমাদের ওখানে নাইট স্টে ছিল। ওদিন আমরা টোটাল ড্রাইভ করি 42 কিলোমিটার। এবার আসছে নেক্সট ডে, 29শে সেপ্টেম্বর 2025। আমাদের এই দিন যাত্রা শুরু হলো টুয়ার্ডস বিকানের। আমরা বিকানের যাত্রা শুরু করলাম 7টার সময়। আমরা একটা হোটেল প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা জায়গাতে আমরা অ্যারাউন্ড 10:20 নাগাদ পৌঁছে আমরা ব্রেকফাস্টটা সারি রাস্তার ধারে, যেখানে অলরেডি কিন্তু দুপাশে মরুভূমি শুরু হয়ে গেছিল। ভাইবস পুরো মানে রাজস্থানের যে ভাইবস আমরা চাইছিলাম সেটাই, সঙ্গে বৃষ্টি পড়ছিল। সেখানে আমরা পেঁয়াজ কাচুরি খাই, ওখানকার যে মির্চি বড়া খুব ফেমাস, সেই মির্চি বড়া খাই। আর মির্চি বড়া খাওয়ার পর আমরা ওখান থেকে আর কি খাই, আর 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 একটা মনে নেই, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল। খেয়ে আমরা ওখান থেকে আবার স্টার্ট দিই টুয়ার্ডস বিকানের। আচ্ছা, বিকানেরে পৌঁছাই অ্যারাউন্ড বিকেল ওই 3:30 নাগাদ। কিন্তু আমরা হোটেলে আগে কোনো ঢুকিনি, আমরা ডাইরেক্টলি চলে গেছিলাম জুনাগড় ফোর্ট, কারণ জুনাগড় ফোর্ট 4:30-5টায় বন্ধ হয়ে যাওয়ার কথা। তো জুনাগড় ফোর্টে পৌঁছাই 3:50 নাগাদ। সেখানে আমরা এন্ট্রি ফি দিয়েছিলাম 150 টাকা। 150 টাকা, স্টুডেন্টদের জন্য ছিল 75 টাকা। ওখানেও গাইডের কথা বলা হচ্ছিল, কাউন্টার থেকে গাইড নিতে হতো, কারণ হাতে একদমই টাইম ছিল না, ফোর্ট বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার ছিল। গাইডও হয়তো অতটা টাইম দিতে পারতেন না, আমরা ওখানে গাইড নিইনি। কিন্তু তাতেও ফোর্টটা আমরা ঘুরে যা জিনিস দেখেছি, জুনাগড় ফোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফোর্ট অফ রাজস্থান। ভেতরে খুব সুন্দর কারুকার্য, ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব সুন্দর, আমরা খুব ভালোভাবে এনজয় করে আমরা ওখান থেকে বেরোই অ্যারাউন্ড 5:30। করে আমরা একটা হোটেল চুজ করি, রোজমেরি গেস্ট হাউস, শহরের মধ্যেই সিলেক্ট হয়েছিল। সেদিনকে ছিল দশেরা, রাস্তা নো এন্ট্রির ব্যাপার ছিল। তো গাড়ি মোটামুটি আমরা জুনাগড় ফোর্টের ওখানেই আমরা একটা জায়গায় পার্কিং করে রেখে অটো নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের সাথে কথা বলে আমরা সেটাই জানতে পেরেছিলাম। তো আবার রাত্রিবেলা এসেছিলাম তাদের বাইকে করে, এসে আমরা আবার গাড়ি নিয়ে হোটেলের সামনে চলে যাই। তো বেশ বড় পুরনো দিনের মতন ঘর ছিল, বেশ একটা হাভেলি একটা ভাইবস ছিল হোটেলটায়, রোজমেরি গেস্ট হাউস, যেটার ভাড়া লেগেছিল আমাদের 1200 টাকা। রাত্রিটা আমাদের প্রথম আমরা ওখানে রাজস্থানি স্পেশাল কিছু খাবার খাই, সেটা হচ্ছে গাট্টা মশালা গাট্টা, আর একটা হচ্ছে সেও টমাটার। সেওটা মানে হচ্ছে আমাদের যেটা ঝুড়ি ভাজা, সেটা হচ্ছে সেই সেও টমাটার। আর গাট্টা মশালা মানে যে গাঠিয়া, যেটা বড় বড় যে গাঠিয়া, সে টুকরো টুকরো করে বানানো সেইটা, আর সঙ্গে রুটি। তো এইগুলো জিনিসগুলো নিয়ে আমরা রাত্রিবেলা সেদিনকে ডিনার করার পর আমরা শুয়ে পড়ি। নেক্সট ডে মানে 30শে সেপ্টেম্বর 2025 সকালবেলা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিল। আমরা সকাল 6:30টার সময় বিকানেরে হোটেল রোজমেরি গেস্ট হাউস থেকে আমরা জার্নি স্টার্ট করি। আমরা মাঝখানে যেটা আমাদের সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লা সিনেমাতে যে রামদেওরা, সেই রেল স্টেশন নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে বাইরে ফেলুদা, তোপসে, জটায়ু, কামু মুখার্জি কম্বল মুড়ি দিয়ে সেই বাইরে বসছিল বালির মধ্যে। সেই ট্রেনের আওয়াজ আসতেই ফেলুদা লাফিয়ে উঠলো, তোপসে ও ট্রেন এসে গেছে, জটায়ু উঠুন, ট্রেন আসছে। এই জায়গাগুলো, এগুলো একটা ছোটোবেলার স্মৃতি ছিল। যাক, আমার খুব ইচ্ছে ছিল রামদেওরা স্টেশনে একদিন ভিজিট করব। তো রাস্তা থেকে রামদেওরা স্টেশনের মার্ক করা ছিল, আমরা সেই ধরে আমরা স্টেশনে যাই। একটু হলো হার্ট ব্রোকেন, কারণ আমরা যেটা ভেবেছিলাম রামদেওরা মানে হচ্ছে চারিদিকে বালি মরুভূমির মধ্যে স্টেশন, কিন্তু এখন সেরকম একেবারেই নয়। স্টেশনের বাইরে রীতিমতো ঘর বাড়ি দোকানপাট, প্রচুর খাবার জায়গা। এবং আমরা যখন ওখানে পৌঁছাই তখন একটি ট্রেন এসে পৌঁছায় এবং শয়ে লোক ট্রেনটা থেকে নেমে বাইরে বেরোয়। মানে একদম মানে যাই হোক, মানে যে আশাটা নিয়ে গেছিলাম, হ্যাঁ রামদেওরা ওই সেন্টিমেন্ট থাকলো বুকের মধ্যে, কিন্তু একটু
চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা এগোতে থাকি টুয়ার্ডস জয়সালমেরের দিকে এগোতে থাকি। আচ্ছা, আমরা রামদেওরাটা এসে পৌঁছাই 213 কিলোমিটার ড্রাইভ করে এসে, তাই তো নাকি? আচ্ছা, আমরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, 29 তারিখ মানে আগের দিন যখন আমরা বিকানেরে পৌঁছালাম সেদিনকে আমরা টোটাল ড্রাইভ করেছিলাম 317 কিলোমিটার, আর 5টা টোল কেটেছিল, যেটা অ্যানুয়াল টোল থেকেই কেটেছিল। আবার আমি 30 তারিখে ফিরে আসছি, আমরা ভায়া পোখরান আমরা গিয়ে পৌঁছালাম জয়সালমেরে পৌঁছালাম। জয়সালমেরে আমরা গিয়ে একটা হোটেল রাস্তার উপরে নিয়ে নিলাম, হোটেলটার নাম হচ্ছে অভিনব বিষ্ণই হোটেল। আমরা 1:30 নাগাদ গিয়ে আমরা সেখানে পৌঁছালাম। হোস্ট ফ্যান্টাস্টিক, রুম ফ্যান্টাস্টিক, একটাই খাড়া পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, 3 তলা মানে 2nd ফ্লোরে রুম ছিল, কিন্তু পাশে ব্যালকানি থেকে আমরা যখনই দেখছি সামনেই সোনার কেল্লা সুন্দরভাবে ভিজিবল ছিল। তো আমরা ওখানে চেক ইন করলাম, করার পর আমরা ওখান থেকে জামা কাপড়টা জাস্ট একটু চেঞ্জ করে 500 মিটার মতন আমরা হেঁটে একদম শহরের ভেতরে অলি দিয়ে হেঁটে আমরা সোনার কেল্লার সামনে গিয়ে পৌঁছাই। ওখানে পৌঁছে একটা রেস্টুরেন্ট পাই, যেটা জাস্ট ফোর্টের ঠিক উল্টো দিকে 2 তলার উপরে হোটেলটা ছিল। সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সারি। ওই সেরকম কিছু খাবার ছিল না, মনে রাখার মতনও সেরকম কিছু নয়, ওই পেট ভরার মতন আমরা খাবার খেয়ে নিই। খরচাটাও একটু হায়ার সাইডেই ছিল খাবারের মান অনুযায়ী। তো তারপর ওখান থেকে আমরা একটা অটো নিই নিচ থেকে, সেই অটোতে করে আমরা ফোর্টে গিয়ে উঠি। আমরা একজন গাইডকে নিই, গাইডের চার্জ ছিল 200 টাকা। আর হচ্ছে যে অটোটা নিয়ে আমরা গেলাম আমাদের 100 টাকা চেয়েছিল, দর করে 80 টাকায় রাজি করাই, ওইটুকু ওটার জন্য 80 টাকা, সেটাও বেশি লেগেছে, ওটা 50 টাকার মধ্যে হলে হয়তো খুশি হতাম। যাই হোক, ট্যুরিস্টদের কাছ থেকে ফেস্টিভ সিজনে তো বেশি নেবেই, আমাদের তো কিছু করার নেই। তো গাইডের সঙ্গে আমরা সোনার কেল্লা দেখতে ঢুকি। আমাদের সোনার কেল্লার এন্ট্রি ফি লাগে 50 টাকা। উনি সুন্দরভাবে রাজার মহল, রানীর মহল, শীষ মহল, ভেতরে যত মহল সব সুন্দরভাবে ঘুরিয়ে দেখান। দেখাবার পর আমরা ওখান থেকে বেরিয়ে ওই গাইডকে সঙ্গে নিয়েই আমরা চলে যাই পটওয়াকি হাভেলি। পটওয়াকি হাভেলির মতন এরকম বেশ কয়েকটা হাভেলি জয়সালমের শহরের মধ্যে আছে, যেগুলো হচ্ছে সেই সময়কার যারা রাজা ফাজা, তাদের যারা দেওয়ান ছিল তাদের ওগুলো বাড়ি, দেওয়ান মন্ত্রী যাই হোক তাদের সব বাড়ি। তাদের মধ্যে সব থেকে সেরাটা হচ্ছে পটওয়াকি হাভেলি, এবং তার ভেতরে যা আমরা জিনিসপত্র দেখলাম। যাই হোক, আগে বলি, ওখানে 100 টাকা অটো ভাড়া লাগলো সোনার কেল্লা থেকে পটওয়াকি হাভেলি যেতে, ওটা একদম গলিগালার ভেতর দিয়ে শহরের মধ্যে। আচ্ছা, ওখানে আমাদের এন্ট্রি ফি লেগেছে অনেকটাই বেশি, 250 টাকা করে এন্ট্রি ফি ছিল। পটওয়াকি হাভেলি এন্ট্রি ফি 250 টাকা, এটা কিন্তু মাথায় নিয়ে যাবেন। একটা হাভেলি যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি, এখন ওই অংশটা, ওই জায়গাটা কিন্তু খুবই কস্টলি। আর যে গাইডকে নিয়ে গেছিলাম সেই গাইড ওই জায়গাটা দেখাতে আমাদের থেকে নিলেন 100 টাকা। তো আমাদের পটওয়াকি হাভেলিটা উনি পুরো ঘুরি দেখালেন, যা কালেকশন আছে 250 টাকা যেটা দেওয়া হয়েছে, কাইন্ড অফ ওয়ার্দি। অনেক কিছু জিনিস আছে সেই সময়কার ব্যবহৃত, অনেক রকম সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে তালা, নানা রকমের তালা, এটা আমার মনে ধরে গেছে। তো পটওয়াকি হাভেলি দেখে আমরা হোটেলে ফিরে আসি। এসে আমরা আবার গাড়িটা নিয়ে চলে যাই গাড়িসার লেক। গাড়িসার লেক হচ্ছে জয়সালমেরের একমাত্র লেক, এবং সেখানে হচ্ছে খুব সুন্দর জায়গা, আমরা আগেও দেখেছিলাম। প্রচুর বড় বড় সাইজের মাগুর মাছ কিলবিল করে ঘুরে বেড়ায়, কিছু মন্দির আছে, পুজো আচ্ছা চলে, এবং ওখানে এখন লাইট অ্যান্ড সাউন্ড চালু হয়েছে। তো আমরা ওখানে পৌঁছে গাড়িসার লেকে অনেকটাই সময় কাটাই। সন্ধে হয়ে যাওয়ার পরেও ওদের 7:30 না 7:45 থেকে লাইট অ্যান্ড সাউন্ড হওয়ার কথা ছিল, কিন্তু সেদিনকে একটু টায়ার্ড ফিল করে আমরা অ্যারাউন্ড 7:15 ওখান থেকে একটা আইসক্রিম খেয়ে, একটু চা কফি খেয়ে, একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে আমরা হোটেলে ফিরে আসি। লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি, আমাদের খুব একটা কি বলবো, সত্যি কথা বলতে খুব একটা দুঃখও নেই যে লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি বলে। তো আমরা হোটেলে ফিরে আসি। সেদিনকে হোটেলে ফিরে আসার পর রাত্রিবেলা আমাদের জন্য গালা খাবার দাবার ছিল। আমাদের জন্য সেদিন ছিল রাজস্থানের ফেমাস দাল বাতি চুরমা, মন প্রাণ ভরে খেয়েছি। আমাদের সেটা সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে হোস্ট, তিনি নিজের সামনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে মানে যেচে খাওয়ানো, যেটাকে বলে যেচে খাওয়ানো, সেরমভাবে উনি ডাল বাটি চুরমা সব কিছু খাইয়েছেন, আমাদের মন ভরে গেছে, এবং সঙ্গে দইও খাইয়েছেন, খুব সুন্দর। তো আমাদের ওখানে যেটা লাগলো সেটা হচ্ছে, আমরা যে হোটেলটা নিলাম
অভিনব বিষ্ণুই ভাড়া লেগেছে 900 টাকা, এবং ওখানে 900 টাকা সঙ্গে রাত্রে ডিনার এবং পরদিন সকালে আমরা ব্রেকফাস্টও করি। এই সব মিলিয়ে আমাদের হোটেলে খরচ হয় মাত্র 1800 টাকা। জয়সলমের এত সস্তা মানে ব্যাপারটা আমার আইডিয়ার মধ্যে ছিল না। যাই হোক, তো সেদিনকে আমাদেরকে ওই 30 তারিখে যেদিন আমরা ওই ঘুরলাম টুরলাম, সেদিনকে আমরা জয়সলমের, বিকানির টু জয়সলমের আমাদের মোট 336 কিলোমিটার গাড়ি চলে এবং 4টে টোল আমরা ক্রস করি, এবং এই 4টে টোলই কিন্তু আমার অ্যানুয়াল টোল থেকেই কেটেছিল। আচ্ছা, পরের দিন হচ্ছে 1 অক্টোবর 2025। আমরা সকালবেলা 8:45 নাগাদ হোটেল থেকে ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম, যদিও ওনারা ব্রেকফাস্টটা দিতে একটু লেট করে ফেলেছিলেন। ওখানে এখন ব্যাপারটা দেখতে পাচ্ছি সবাই বলছে হ্যাঁ হ্যাঁ সকালবেলা আমরা দিয়ে দেবো, কিন্তু কেউই সকালে দিতে পারছে না, সবারই একটু ঘুমতে ঘুরতে দেরি হচ্ছে। সেটা বেড টি বলুন বা ব্রেকফাস্ট বলুন, এই হোটেলগুলো দিতে একটু দেরি করছে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। সোকল মানে আমাদের যারা সাধারণ বাঙালিরা একটু যেহেতু দেরিতে ঘুম থেকে উঠে আরামসে নড়ে চড়ে ধীরে সুস্থে বেরোয়, তাদের জন্য অসুবিধা নেই। আমাদের মতন যারা একটু সকাল সকাল বেরোনো প্রেফার করি, আমাদের জন্য একটু অসুবিধা, একটু ফার্স্ট্রেশনের ব্যাপার আছে। এনিওয়েজ, কাউকে আমরা এটা হার্ট করার জন্য আমি কিন্তু এটা কথাটা বললাম না, এটা আমাদের কথা বললাম যে আমাদের জন্য এটা একটুখানি অসুবিধাজনক ছিল। এনিওয়েজ, 8:45 আমরা স্টার্ট করলাম হোটেল থেকে, করে আমরা বেরোলাম টুয়ার্ডস তানত মাতা মন্দির, শ্রী তানত মাতা মন্দির। আমাদের হোটেল থেকে দূরত্ব ছিল 137 কিলোমিটার, একদম দুপাশে মরুভূমির মধ্যে দিয়ে সুন্দর জার্নি। এই রাস্তাটাই হচ্ছে আমার সেই ছোটবেলা থেকে রাজস্থান রোড ট্রিপের মেন, যেটা আমার যেটাকে বলে বাল্যকালের শখ। ওই সোনার কেল্লা দেখার পর থেকে ওই যে দুপাশে মরুভূমি, মাঝখান দিয়ে কালো সরু পিচের চকচকে রাস্তা, তার উপর দিয়ে গাড়ি চালানো, এটা একটা আমার ছোটবেলার স্বপ্ন বলতে পারেন। সেই স্বপ্ন পূরণের দিন ছিল সেই দিন। তানত মাতা মন্দির যাই, ওই রাস্তা পেরিয়ে মন প্রাণ একদম মানে জাস্ট খুশ হয়ে যায়। এত সুন্দর রাস্তা, রাস্তায় ট্রাফিকও খুব বেশি ছিল না, এক একটা রাস্তায় উঠছে নামছে দুপাশ, এটা নিজের চোখে না দেখলে বোঝা খুব মুশকিল, আমি ব্যাখ্যা করে আমি আপনাদের বোঝাতে পারবো না। কিছু কিছু ছোট ছোট ভিডিও এর আগে পোস্ট করেছি, দরকার পড়লে সেগুলো দেখে নিতে পারেন, সেখানে কিছুটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা পৌঁছাই তানত মাতা মন্দির, এবং খুব ভাগ্যক্রমে সেই সময় তানত মাতা মন্দিরে পুজো হচ্ছিল, দুর্গাপুজোর পুজো হচ্ছিল, আরতি চলছিল। এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মন্দিরের তানত মাতা মায়ের সামনে দুপাশে দুজন আর্মি ম্যান, সেই বড় বড় যেটাকে কাড়া নাকাড়া বলে, সেই কাড়া নাকাড়া গুম 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 করে সঙ্গে বাজাচ্ছেন। মানে পরিবেশটা একটা আলাদাই একটা ব্যাপার ছিল, মানে দেশভক্তি তো বটেই, সঙ্গে ভগবানের প্রতি ভালোবাসা, সব মিলে একটা অন্যরকম ফিলিংস আসছিল। আমরা ওখানে পুজো দিয়েছিলাম। তো পুজো দেওয়ার একটু প্রসাদটা দেখি কীরকম। প্রসাদটা ওখানে পুজো দিলে প্রসাদটা অনেকটা এরম ধরনের, এই জিনিসের প্রসাদ হয়। এটা খেলে দেখা যাবে ভেতরে একটা গাঠিয়া, একটা ওই সেউয়ের মতন জিনিস, আবার খেতে লাগছে কিছুটা খইয়ের মতন। তো এটা হচ্ছে প্রসাদ। তো আমরা এই প্রসাদ পুজো দিয়ে প্রসাদ পাই, দিয়ে এবার আমরা আমাদের ওখান থেকে বেরিয়ে, যদি আপনি তানত মাতা মন্দিরের গেটকে পেছন দিকে রাখেন, তাহলে তার রাইট সাইডে হচ্ছে অফিস, যেখান থেকে বর্ডারের পারমিশন নেওয়া হয়। এখানে আমি সবাইকে বলে রাখি, বর্ডারের পারমিশন পেতে গেলে প্রথমত আপনারা যতজন যাবেন প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড মাস্ট। আমি আবার বলছি, অরিজিনাল আধার কার্ড মাস্ট। যদি কোনো বাচ্চার আধার কার্ড না থাকে, সেক্ষেত্রে তার অরিজিনাল বার্থ সার্টিফিকেট মাস্ট। এইগুলো দেখে ওখানে ওনারা একটা ফর্ম দেবেন, সেই ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে গাড়ির নাম্বার লিখতে হয়, এবং ওপরে যেটা ওরা হয়তো বলে দেবে না, সেটা হচ্ছে ওপরে আপনার গাড়ির কোন কোম্পানির কি মডেল, যেমন আমার মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, ওটা লিখে দিতে হবে ক্যাপিটাল লেটারে বড় বড় করে। এটার ওপরে ওনারা স্ট্যাম্প ছাপবেন, একটা কাউন্টার পার্ট কেটে ওনারা পারমিশন দিয়ে দেবেন, যেটা দুবার চেক হয়েছিল। এবং সেকেন্ড টাইম যেখানে চেক হয়েছিল, ফেরত আসার সময় সেখানে আমাদের ওই পারমিশনটা জমা করে দিতে হয়েছিল। তো আবার ওখান থেকে বেরিয়ে, তানত মাতা মন্দির থেকে বেরিয়ে আপনাকে বাঁ দিকে আসতে হবে, এসে একটা ভি শেপের ইউটার্ন মতন আছে, সেইটা দিয়ে এসে রাইট টার্ন, মানে তানত মাতা মন্দিরের প্যারালালি রাইট সাইড দিয়ে অ্যাকচুয়ালি দেখতে গেলে রাস্তাটা চলে গেছে বর্ডারের দিকে। তো আমরা বর্ডারের দিকে যাই। এইটা হচ্ছে মোস্ট অ্যাডভেঞ্চারাস ড্রাইভ হয়েছে আমার পুরো ট্রিপে।
মানে এক একটা জায়গায় যখন গাড়িরা উঠছে, উঠে ঘাপ করে নিচে নামছে, পুরো মনে হচ্ছে ওই ইলেকট্রিক ডাগরদোলায় যে ফিলিংটা হয় অনেকটা সেরকম কিছু কিছু সময় হয়েছে। দুপাশ ধুধু করছে মরুভূমি, বাবলা গাছ মাঝে মধ্যে, আর ওই রাস্তা। তো সেখানে গিয়ে আমরা ওই যে দেশের নাম নিতে চাই না, একটা অত্যন্ত নোংরা ছোট লোক দেশ, সেই দেশের সাথে আমাদের দেশের যে বর্ডার, সেই বর্ডারে আমরা পৌঁছাই। পৌঁছে মনে মনে আমি যথেষ্ট গালাগাল দিই সেই দেশটাকে, এবং আমাদের যারা মাফ করবেন, পাহালগাম কাণ্ডে যারা আমাদের দেশের মানুষ মারা গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, এবং আমাদের যে মহান সৈন্যরা আমাদেরকে ওখানে পাহারা দিচ্ছেন এবং আমাদের জন্য জীবন দান করছেন, তাদেরকে আমরা স্মরণ করি। ওখানে একটা স্পট আছে যেটা একদিকে ইন্ডিয়া লেখা আছে, একদিকে ওই নোংরা দেশটার নাম লেখা আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলি। আমি কিন্তু বারবার বলছি এটা নোংরা দেশ, আমি নাম নেব না, ওই দেশটার নাম আমি নিতে চাই না। হ্যাঁ, কারণ নামটা প্রথমেই যে শব্দটা আছে ওটাকে ফ করে দিলে শব্দটা খুব নোংরা শুনতে লাগে, সেটা আমি পাবলিকালি বলতে চাই না। যাই হোক, সেই নোংরা দেশের বর্ডারটা দেখে আমরা আবার ফিরে আসি, পারমিশনটা জমা করে আমরা চলে যাই লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল অ্যান্ড ওয়ার ব্যাটলফিল্ড। তো সেখানে আমরা গাড়ি রেখে সেই সময় প্রবল রোদ, প্রবল গরম লাগছে। তো ওখানে আর্মি একটা ক্যান্টিন আছে, খাবারের দাম অসম্ভব রকমের সস্তা, রিজনেবল, এবং জল, কোল্ড ড্রিঙ্ক সব কিছু ওখানে এমআরপিতে পাওয়া যাচ্ছে। প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে, কুপন আগে কাটতে হচ্ছে, সেই কুপন অনুযায়ী খাবার পাওয়া যাচ্ছে, সিট পাওয়া দুষ্কর, মানে এসিগুলো চলছে, মনেই হচ্ছে না এসি চলছে। যাই হোক, আমরা ওখানে আগে লাঞ্চটা সেরে আমরা ঢুকি হচ্ছে যেটা ওয়ার মেমোরিয়াল। প্রথমে ব্যাটলফিল্ডের দিকে যাই, সেখানে কিছু ওই পাকিস্তানের যে সমস্ত ট্যাঙ্কার বা ওই ফাইটার জিপগুলোকে আমাদের আবার সেই দেশটার নাম, যেটার নাম করতে চাই না, সেই নোংরা দেশটার কিছু ওই ফাইটার গাড়ি ফাড়ি আমাদের দেশে ইন্ডিয়ান আর্মি যেগুলোকে অকুপাই করেছিল সেগুলোকে ওখানে সাজানো আছে, সেগুলোকে দেখে আমাদের সেদিনকে প্ল্যান ছিল জয়সালমেরের যেটা স্যান্ড ডিউনসে ডেজার্ট ক্যাম্পে স্টে করব। এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। আমরা ওখান থেকে ড্রাইভ করে চলে আসি, মাঝখানে একটুখানি রাস্তা আমরা একটু ভুল করি, মানে গুগল আমাদের একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয়, যার জন্য একদম গ্রামের ভেতরের একটা সরু মাটির রাস্তাতে ঢুকে পড়তে হয়েছিল। যাই হোক, পরে আমরা রিকভার করে আমরা চলে আসি হচ্ছে গুজরাট রিসর্ট ডেজার্ট ক্যাম্প। এটাকে খুব রেকমেন্ড যে করব তাও নয়, আবার রেকমেন্ড করব না তাও নয়। আমরা সুইস টেন্টে ছিলাম। আমার ইচ্ছে ছিল পার্সোনালি এসি ঘর নেওয়ার, আমার মেয়েদের টেন্টে শোয়ার প্রবল ইচ্ছা ছিল, এবং ওখানকার যারা ম্যানেজমেন্ট তারা বলল সন্ধেবেলার পর নাকি ঠান্ডা লাগে, গায়ে চাদর দিতে হয়, এসি প্রয়োজন নেই, দেখবেন ফ্যানের হাওয়াতেই ঠান্ডা লাগবে, এটাই নিন। ওরাও পুশ করলো, আমরাও ঢুকে গেলাম। জিনিসপত্র রেখে বিকেলবেলা অ্যারাউন্ড 4:30 সময় ওনারা আমাদের ডাকলেন জিপ সাফারি, ক্যামেল সাফারি, যেগুলো প্যাকেজের মধ্যে। এখানে প্যাকেজের চার্জটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ ছিল হচ্ছে আমাদের টোটাল 3.5 জনের জন্য সমস্ত স্টে, খাওয়া দাওয়া, সাফারি, কালচারাল প্রোগ্রাম, পরের দিনের ব্রেকফাস্ট সব নিয়ে হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা আমাদের 3.5 জনের পুরো ব্যাপারটা হয়ে যায়। দর কষাকষি করে আমরা কিন্তু 1 টাকাও কমাতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, 1 টাকাও কমাতে পারিনি। আমরা প্রায় 15-20 মিনিট ধরে ওদের সাথে নেগোসিয়েট করার চেষ্টা করেছি, আমাদের কমায়নি। পরে বুঝলাম অ্যাকচুয়ালি তার মানে আমাদের থেকে এরা রিজনেবলি নিয়েছে, যার জন্য পয়সা কিন্তু একদম কমাতে পারেনি। 3,500 টাকা ঠিক আছে, যে জিনিস পেয়েছি আমরা ভালোই পেয়েছি। তো 4:30 সময় আমাদের ডাকে, আমরা ওখানে সেলিম ভাই যে ছিল সে আমাদেরকে নিয়ে চলে যায় মরুভূমিতে, স্যান্ড ডিউনসে। সেখানে সেই জিপ, সেই যে মরুভূমির বালির উপর দিয়ে ঘাত পাত হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে জার্কিং হয়ে সে এক অদ্ভুত অনুভূতি, হ্যাঁ, মানে পুরো শরীরের সমস্ত নাটবল্টু খুলে যাওয়ার মতন দশা। যাই হোক, সেখানে ওখানে পৌঁছাবার পর ওখানে এটিভি রাইড হচ্ছিল, যেটা প্যাকেজের বাইরে। সেই এটিভি রাইডও একটা করি। আমরা একটা গাড়িতে ছিলাম আমি আর আমার ছোটো মেয়ে, আর একটা গাড়িতে আমার ওয়াইফ আর আমার বড় মেয়ে। আমার ছোটো মেয়ে একটু ভয় পেয়ে যাওয়ায় আমার এটিভি রাইডটা খুব একটা এনজয় আমি করতে পারিনি, কারণ ছোটো মেয়ে খুব ভয় পেয়ে যাচ্ছে। যখন ওই বালি এরকম কাত করে গাড়ি যখন এরকমভাবে নামছিল এটিভি গাড়িগুলো, ওর রীতিমতো খুব ভয় পাচ্ছে। ছোটো বাচ্চা মানুষ, ঠিক আছে, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। তো তারপর ওখান থেকে এসে আমরা ওখানে আবার ক্যামেল সাফারি করি। ক্যামেল সাফারি প্যাকেজে খানিকটা যাওয়ার পর আরেকটু আমরা এক্সট্রা কিছু পেমেন্ট করে আরেকটু এক্সট্রাও আমরা গেছিলাম, এবং যে ক্যামেল সাফারি যে লোকটি করাচ্ছেন, আমাদের 2টো উট তারই ছিল,
ভদ্রলোক সুন্দর আমাদের ফটো ভিডিও তুলে দেন এবং ভদ্রলোক খুব সুন্দরভাবে কথা বলছেন, মানে ব্যবহার খুব ভালো। যদিও ওখানে আমরা আগে শুনেছিলাম, জানি না এখন সেরকম আছে কিনা, আগে যখন গেছিলাম তখন দেখেছিলাম ওখানকার 90% যারাই ক্যামেল সাফারি বা এগুলো করায় তারা ম্যাক্সিমাম হচ্ছে ওই নাম নেবো না যে নোংরা দেশটা, সেই দেশেরই সব লোকজন, যেহেতু বর্ডার খুব কাছে, তারা এই পাশে এসে এই ক্যামেল সাফারি এইসব করায়, আবার সন্ধ্যেবেলা হলে তাদের নিজেদের ক্যামেল ট্যামেল নিয়ে নিজেদের ওই নোংরা দেশটার মধ্যে চলে যায় ভারত থেকে টাকা কামিয়ে। যাই হোক, এখানে তারাই করেছে কিনা আমি জানি না। তো সেখান থেকে ওইগুলো করে আমরা চলে আসি ইভিনিংয়ে ক্যাম্পে, আবার ফিরে আসি। সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম হয়, তবে কালচারাল প্রোগ্রাম যেগুলো আমি ইউটিউব ভিডিওতে আগে দেখেছিলাম কিছুটা সেরাম হয়েছে, এবং লাস্টে গিয়ে শুরু হলো সেই ডিজে মিউজিক বাজিয়ে সেই লোকজনকে নাচানো, ওটা আমাদের পোষায়নি। আমরা ডিনার করে, ডিনারটা ছিল হচ্ছে বুফে সিস্টেমে, হ্যাঁ, সব রাজস্থানি, ওখানে পুরোপুরি ভেজ খাবার, নন ভেজের কোনো ব্যাপার নেই। এখন অবধি কিন্তু আমাদের ভেজ খাবার চলছে, মানে আমরা প্রথম দিন যেদিন বেরিয়ে সেই যে গুড়াপে আমরা যে লাস্ট কিন্তু আমরা নন ভেজ খাবার পেয়েছি, এরপর নবরাত্রির কাণ্ড চলছে, আমরা কিন্তু রাজস্থানে কোথাও নন ভেজ খাবার পাইনি অ্যাজ সাচ এখন অবধি। আচ্ছা, এরপরে করে আমরা রাত্রে শুয়ে পড়ি। এই যে 1 তারিখে আমরা টোটাল 333 কিলোমিটার ড্রাইভ করি এবং 2টো টোল ক্রস করি, এবং এই 2টো টোলই আমার অ্যানুয়াল টোল থেকে কেটেছিল। নেক্সট ডে 2 অক্টোবর 2025 সকালে ওই ক্যাম্পেই আমরা ব্রেকফাস্ট করে আমরা সেখান থেকে স্টার্ট দিই সকাল 8টার সময় টুয়ার্ডস যোধপুর। তো আমরা যোধপুর যাওয়ার সময় পথের মধ্যে মাঝ রাস্তাতেই আমরা কুলধারা গ্রামেতে ঢুকি। কুলধারা যেটা হন্টেড ভিলেজ হিসেবে প্রসিদ্ধ, যার ইতিহাস হচ্ছে কোনো একটা সময় রাতারাতি কোনো একটা কারণে, সেই কারণটা একটা বোর্ডে লেখা আছে, সেটা আমি ছবি তোলা আছে, আমার আগে ভিডিওতে আমি সেটা দেখিয়েছি, রাতারাতি গ্রামটা জনশূন্য হয়ে যায়, এখন সব রুইন্স পড়ে আছে। সেই রুইন্সের মধ্যে কয়েকটা বাড়িকে গভর্নমেন্ট থেকে একটু সারিয়ে টারিয়ে একটু আর্টিফিশিয়াল টাইপেরই হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। সেইগুলো মানুষ ঘুরে ঘুরে বাড়িগুলো কেমন ছিল দেখবার চেষ্টা করছে। ওখানে আমাদের কুলধারাতে এন্ট্রি ফি ছিল 10 টাকা করে, আর পার্কিং ছিল 50 টাকা। তো কুলধারা দেখে আমরা আবার জয়সলমেরের মধ্যে আসি, জয়সলমেরের সাইড দিয়ে আমরা চলে যাই যোধপুরের দিকে। যোধপুরে আমরা পৌঁছাই একটু বিকেলের দিকে যেহেতু পৌঁছাই, তখন এবার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার ছিল বলে আমরা ডাইরেক্ট চলে যাই মেহরানগড় ফোর্ট, যোধপুরের বিখ্যাত মেহরানগড় ফোর্ট, যার প্রচুর সুনাম, প্রচুর জিনিস দেখার আছে, এবং সত্যি তাই। আমরা মেহরানগড় ফোর্ট পৌঁছাই। মেহরানগড় ফোর্টের এন্ট্রি ফি নিয়েছিল 200 টাকা করে পার হেড, 200 টাকা করে এন্ট্রি ফি স্টুডেন্টদের জন্য। আমার 2 মেয়ের পয়সা লাগেনি। ওখানে গাইড হয় কাউন্টার থেকেই, কোনো রকম গাইড এসে ধরাধরি ঝামেলা সেসব নেই, কাউন্টার থেকে গাইড ইস্যু হয়। সেই গাইডের চার্জ হচ্ছে একদম ফ্ল্যাট 200 টাকা ফিক্সড। এখানে এই রেটের কোনো রকম নেগোসিয়েশনের ব্যাপার নেই, মানে আমাদের ওখানে 200, 400 টাকা, 200 টাকা গাইড, 600 টাকা লাগে। এবং এই গাইড একজন বয়স্ক মতন ভদ্রলোক ছিলেন, এবং তিনি আমাদের মেহরানগড় ফোর্টের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যে এতগুলো ফোর্ট ঘুরলাম, এই ফোর্টটাতে প্রথম যেটা পুরো একদম এরকম খাড়াইভাবে উঠতে হচ্ছে, এবং ভেতরেও খাড়াইভাবে, মানে বেশ কঠিন। ওই বয়স্ক ভদ্রলোক আমাদের পুরো ফোর্টটা খুব সুন্দরভাবে ঘোরান, হিস্ট্রি খুব সুন্দরভাবে মানে বোঝান, উনি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলতে হেল্প করেন। আমাদের খুব ভালো লাগে মেহরানগড় ফোর্ট। যাই হোক, মেহরানগড় ফোর্ট দেখার পর আমাদের সেদিনকে আর অন্য কোনো জায়গায় ওখানে যাওয়ার সময় ছিল না। তো আমরা কি করব, ওখানে আমরা হোটেল খুঁজতে শুরু করি। শহরের মধ্যেই প্রথমে খুঁজছিলাম, সরু গলির মধ্যে ঢুকে যাই, একটা দুটো হোটেল পাই, কিন্তু তাদের পার্কিং বলে কিছু ছিল না, সরু গলি। সেদিনকে আমার একটু অসুবিধেই হয় ঘর পেতে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন অনেক খোঁজাখুঁজি করে লাস্টে booking.com-এর আমি হেল্প নিয়ে একটা হোটেলের খোঁজ পাই, হোটেল ব্লু ব্রিক। যদিও আমি এ থেকে বুক করিনি, কি বলে booking.com থেকে বুক করিনি, আমি সোজা ওই হোটেলটা গুগলে দেখে দেখে পৌঁছে যাই, গিয়ে অবশেষে সেখানে আমরা ঘর পাই। ঘর বেশ ভালোই ছিল। রাত্রিবেলা আমরা ওখানে ডিনার করি, চাইনিজ খাবার খাই, পিৎজা খাই। আচ্ছা, এখানে এই যে হোটেলটা আমরা উঠেছিলাম যোধপুরে ব্লু ব্রিক, তার ভাড়া এই দিনকে আমাদের সব থেকে বেশি ভাড়ার হোটেলে ছিলাম, 250 টাকা সেদিন ভাড়া ছিল। বাকি সবই দেখতে পাচ্ছেন মোটামুটি 1200, 1300, ইভেন জয়সলমেরও 900 টাকা, কিন্তু যোধপুরে আমাদের সব থেকে বেশি লেগেছে 2500 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি ঘরটা কিন্তু 2500 হিসেবে নয়, ওটাকে 1500 টাকার ঘর বললে হয়তো বেটার হতো। যাই হোক,
আমরা সেদিনকে স্টে করলাম। ওই দিনকে আমরা টোটাল 220 কিলোমিটার ড্রাইভ করেছিলাম এবং দুটো টোল পেরোই, দুটোই হচ্ছে অ্যানুয়াল পাস থেকে কেটেছিল। পরের দিন 3rd অক্টোবর 2025 আমরা হোটেল লিভ করি 9:30 নাগাদ ব্রেকফাস্ট করে আমরা প্রথমে চলে যাই উমেদ ভবন প্যালেস। উমেদ ভবন প্যালেসটা হচ্ছে বলতে পারেন এখনকার যারা যোধপুরের রাজারা তারা এখন ওই উমেদ ভবন প্যালেসেই আছেন। মানে বেশ কিছুটা পোর্শন প্রাইভেট, সেদিকটাতে এন্ট্রি নয়, বাকি পোর্শনটা ওনারা এখন মিউজিয়াম করে দিয়েছেন। সেখানে একদম ওই ইউনিফর্ম পরা সব লোকজন, সিকিউরিটি ওখানে সব রয়েছে। তো ওখানে আমাদের এন্ট্রি ফিটা লাগে হচ্ছে 30 টাকা করে এন্ট্রি ফি লাগে, আর পার্কিং চার্জ লেগেছিল 50 টাকা। তো পার্কিং করে আমরা ভেতরে ঢুকি। ওখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভিনটেজ গাড়ির যে ব্যাপারগুলো ছিল, প্রায় গোটা 8-10 ওই রাজবাড়ি ইউজ করা ভিনটেজ গাড়িগুলো একটা জায়গায় ডিসপ্লে রয়েছে দেখার মতন। যদিও সামনে ওই কাঁচটার জন্য খুব রিফ্লেকশন আসছিল, এমনি বাইরে থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছিল না, তার জন্য ছবি ভিডিও খুব একটা ভালো আসেনি। একটু কাঁচের কাছে গিয়ে চোখ এরম করে দেখে তবে গাড়িগুলো ভালো দেখা যাচ্ছিল। আর উমেদ ভবন প্যালেসের ভেতরেও অ্যাজ ইউজুয়াল ভালোই কালেকশন ছিল, খারাপ নয়। তো উমেদ ভবন প্যালেস দেখার পর আমরা চলে যাই যশবন্ত থাডা। যশবন্ত থাডা হচ্ছে যোধপুরের যে রাজ ফ্যামিলি, যখনই কেউ মারা যেত, রাজারা মারা গেলে রানীরা ওই রাজাদের ওটা হচ্ছে ক্রিমেশন গ্রাউন্ড কাম, ওখানে একটা করে তাদের স্মৃতিসৌধ তৈরি করে রাখা। এটা হচ্ছে যশবন্ত থাডা। সুন্দর ওখানে শ্বেত পাথরের কারুকার্যওয়ালা সব মন্দিরগুলো রয়েছে। ওখানে এন্ট্রি ফি লাগে হচ্ছে 30 টাকা এবং পার্কিং লেগেছিল 50 টাকা। যশবন্ত থাডাতে মেন যে মন্দিরটা, যেটা তার ভিডিও আমি আগেই দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, না দেখলে একবার দেখে নেবেন। সেই মন্দিরটা হচ্ছে পুজো হয়, এখনও পুজো হয়, নর্মাল পুজো হয়। আর হচ্ছে সেখানে পাশে ছোট ছোট কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো হচ্ছে আগের যেসব রাজারা মারা গেছে তাদের স্মৃতিসৌধগুলো ওইখানে রয়েছে। তো আমরা যশবন্ত থাডা দেখে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে উদয়পুরের দিকে। মাঝপথে আমরা দেখি রাজস্থানের সব থেকে সুন্দর যদি কোনো জৈন টেম্পল হয়, দ্যাট ইজ রানাকপুর টেম্পল, রানাকপুর জৈন টেম্পল। আমরা রানাকপুর জৈন টেম্পল পৌঁছাই অ্যারাউন্ড 5টা। এবার মুশকিলটা হচ্ছে ওই মন্দিরের নিয়ম হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা এর মধ্যে ক্যামেরা বা মোবাইল মন্দিরের ভেতরে অ্যালাউড, ছবি তোলা যায়। 5টা বেজে গেলেই আর কোনো রকম ফোন ক্যামেরা কিছু নিয়ে ভেতরে ঢোকা যায় না। ওখানে নিয়ম হচ্ছে ছেলেদের কোনো হাফ প্যান্ট অ্যালাউড নয়, মেয়েদের মাথা ঢাকতে হবে, ওড়না লাগবে। আমি সারা ট্রিপ মোটামুটি ফুল প্যান্ট পরেই সব জায়গায় ঘুরলাম। ওই দিনকে যেহেতু লং জার্নি ছিল, আমি সেদিন হাফ প্যান্ট পরে যাই এবং ওখানে আমার হাফ প্যান্ট থাকার জন্য কিন্তু ওখানে একটা কাউন্টার থেকে ওরা যারা হাফ প্যান্ট পরে আছে তাদের জন্য পায়জামার ব্যবস্থা করে দিচ্ছে, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়। ওখান থেকে নাও, কাঁচা পরিষ্কার পাজামা পরো, রেখে দাও, ওরা আবার কেচে টেচে পরের দিন ওইখানে আবার গুছিয়ে রাখবেন। মেয়েদের ক্ষেত্রেও সেম, মন্দিরে যখন উঠছেন ওখানে একটা জায়গায় সব কাঁচা পরিষ্কার ওড়না রেখে দিয়েছে। মেয়েরা যারা ওড়না নিয়ে আসেনি তারা একটা করে ওড়না নিচ্ছে, জড়িয়ে ঢুকছে, আবার বাইরে বেরিয়ে ওড়না রেখে চলে যাচ্ছে। ভেতরে আমরা জৈনের পার্শ্বনাথ আদিনাথের সুন্দর মূর্তি দেখি। ওখানে যিনি পুরোহিত ছিলেন তিনি এসে অ্যাপ্রোচ করেন আমাদেরকে যে আপনারা যদি এখানকার ব্যাপারে কিছু জানতে চান আমি আপনাদেরকে বোঝাতে পারি। তো আমরা ওনার হেল্প নিই। উনি ওই মন্দিরটার সমস্ত হিস্ট্রি সমস্ত কিছু বোঝান। ওখানে কোনো রকম ইলেকট্রিসিটি ওই মন্দিরটায় নেই, ওখানে সমস্ত দিয়ার আলোতে ইউজ হয় এবং ওখানে দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণই যাবতীয় কিছু, অন্ধকার হয়ে গেলে ওই মন্দিরে আর কোনো পুজো আচ্ছা বা সেরকম কিছু ব্যাপার নেই। যা হবে তখন ওই দিয়ার আলোতে যা হবে। ওখান থেকে বেরিয়ে দেখি ওদের এখানে কিন্তু একটা খুব বড় একটা ধর্মশালা আছে, যদি কেউ ওখানে রাত হয়ে যায়, যদি থাকতে চায় ওখানে থাকতে পারে, কারণ ওই জায়গাটা যেতে এবং তারপর থেকে উদয়পুরের যে রাস্তাটা পুরোটাই ঘাটির রাস্তা, সরু ঘাটির রাস্তা, রাস্তাঘাটে কোনো আলো নেই, ফোন নেটওয়ার্কও প্রায় ছিল না। সুতরাং কেউ যদি চায় যে সন্ধে হয়ে যাচ্ছে আমরা এগোবো না, ওইখানে স্টে করতে পারেন। তো আমরা ওইটা দেখে আমরা এগিয়ে যাই টুয়ার্ডস উদয়পুরে গিয়ে আমরা মোটামুটি সিটি যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই একটা গোল্ডেন রেস বলে একটা হোটেল আমরা দেখে সেখানে ঢুকে পড়ি, একদম রাস্তার ওপরেই, কিন্তু পার্কিংয়ের সুন্দর, রাস্তার ওপরেই গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা, ঘর খুবই ভালো ছিল। তো সেখানে আমরা স্টে করে যাই হোটেল
গোল্ডেন রেজ, যেখানে আমাদের ভাড়া লেগেছিল 1350 টাকা পার ডে। 1350 টাকা। সেখানে ঘরে সমস্ত ফেসিলিটিস ছিল, সব কিছু ছিল, এসিটা খুবই ভালো চলছিল, সবই ব্যবস্থা ছিল। এই দিনকে আমরা টোটাল গাড়ি চলে আমাদের 224 কিলোমিটার, 3টে টোল ক্রস করি এবং 3টেই ছিল হচ্ছে আমাদের অ্যানুয়াল টোল থেকে আমার কাটে। নেক্সট ডে 4th অক্টোবর 2025 আমরা সেদিন সকাল সকাল বেরোই উদয়পুরের সাইট সিইং করতে। আমরা প্রথমে চলে যাই ফতেসাগর লেক। ফতেসাগর লেকেতে আমাদের মোটামুটি বোটিং করতে হয়, ওখানে পার হেড 177 টাকা করে। আমরা টিকিট কাটি, আমাদের ছোটো মেয়ের কোনো পয়সা লাগেনি, আমাদের 3 জনের পয়সা লেগেছিল। আমরা আরও প্রচুর লোকের সাথে, ওটা কোনো প্রাইভেট কোনো বোট নয়, জনগণের সাথেই ওই বোটে করে ফতেসাগর লেকের উপর সুন্দর একটা বোটিং হয়। সেই বোটিংটা হওয়ার পর আমরা ওখান থেকে একটা লোকাল, ওখানে একটা পার্কিং ছিল গভর্নমেন্টের, সেখানে আমরা রাখি, ওখান থেকে একটা লোকাল অটো নিই। সেই লোকাল অটো আমাদেরকে কয়েকটা জায়গায় ঘুরিয়ে দেয়। উনি আমাদের ঘোরান হচ্ছে জিঙ্ক পার্ক। জিঙ্ক পার্কটা হচ্ছে উদয়পুর ডেভেলপমেন্ট নগর নিগম যে ডিপার্টমেন্ট, তাদের একটা ছোট্ট পার্ক, কিছুই না, একটা এরকম পাহাড়ি উঁচু নিচু এরকম করে সেখানে গার্ডেনের মতন আছে, রাস্তা মতো আছে, সেই রাস্তা দিয়ে ভেতরে ঘুরে বেড়াও, ছবি টবি তোলো। আর নিচে ওখানে কয়েকটা কাউন্টার রয়েছে, যারা এই রাজস্থানি ড্রেস পরাচ্ছে, ছবি তুলছে, ব্যবসার জায়গা। তো বেশ বোঝা গেল অটোওয়ালাদের সাথে ওখানে কমিশনের ব্যাপার আছে। তো আমরা ওখানে পৌঁছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। দিয়ে তারপর আমাদেরকে উনি নিয়ে যান হচ্ছে, এরপর আমরা যাই ওয়াক্স মিউজিয়াম। ওখানে একটা ওয়াক্স মিউজিয়ামে যাই, ওটা হচ্ছে সেলিব্রিটি ওয়াক্স মিউজিয়াম, যেখানে আমাদের লেগেছিল হচ্ছে 200 টাকা করে। 200 টাকা করে 3 জনের চার্জ লাগে, ছোটো মেয়ের কোনো পয়সা লাগেনি। 600 টাকা আমাদের লেগেছিল ওয়াক্স মিউজিয়াম, সেলিব্রিটি ওয়াক্স মিউজিয়াম। আমরা যারা কলকাতায় দেখেছি বা অন্য জায়গায় দেখেছি, আমাদের কাছে হয়তো ওটা এমন কিছু আহামরি কিছু না, কারণ ফিনিশিং ওয়্যাক্সের যে মডেলগুলো ফিনিশিং খুব একটা ভালো লাগেনি। যাই হোক, বাচ্চাদের ভালো লাগার ব্যাপার, যারা চাইবেন যাবেন, না চাইলে যাবেন না, এটা অতটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। তো সেখানটা দেখার পর আমরা চলে যাই হচ্ছে নিমাচ মাতা টেম্পল। এটা খুব প্রশংসা শুনেছিলাম, এটা রোপওয়েতে করে উঠতে হতো। তো সেখানে গিয়ে আমরা রোপওয়েতে উঠি, 185 টাকা করে নিমাচ মাতা টেম্পলের রোপওয়ের চার্জ লাগে, 185 টাকা করে আপ অ্যান্ড ডাউন। আমরা রোপওয়েতে করে উঠতে উঠতে যে ফতেসাগর লেকটা সুন্দর দেখতে পাওয়া যায়, সঙ্গে উদয়পুর সিটিটার সামনে ভালো ভিউ থাকে, ছবি ভিডিও তোলার জন্য খুব ভালো। ওপরে পৌঁছে মন্দিরটা দেখি, মন্দিরটা একদম যেহেতু একদম হিল টপ, ওখান থেকে শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। ওখান থেকে নিচে নেবেই ওদের ওখানে একটা ক্যান্টিন আছে, যেখানে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স খাই, খেয়ে আমরা ওই অটোতে করে আমরা ফিরে আসি সেই পার্কিংয়ে। মাঝখানে আমরা যাই সাহেলিও কি বাড়ি। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। সাহেলিও কি বাড়ি হচ্ছে সেই সময় উদয়পুরের যে রাজারা, তারা তাদের যে মানে মেয়েদের সাথে বা রানীদের সাথে বা যাই হোক সেহেলিদের সাথে, রানীদের যে খেলাধুলো করার জায়গা, যেহেতু ওখানে জল থাকে না, জলের তো স্কেয়ারসিটি রাজস্থানে ছিল, তো এই জায়গায় সব সে রেন জল পড়ছে নানা রকম অটোমেটিক, এটা বলে বোঝাতে পারবো না, মানে স্ট্রাকচারগুলো আছে সেখানে, এদিক থেকে জল পড়ছে, তার ভেতরে দাঁড়াও, খেলা করো, এরকম একটা পরিবেশ আর কি, সুন্দর সুন্দর জায়গা। এটা কিন্তু মোস্ট রেকমেন্ডেড প্লেস। এখানে যারা উদয়পুর যাবেন, সাহেলিও কি বাড়ি অবশ্যই যাবেন। তো সাহেলিও কি বাড়ি দেখার পর আমরা অটোকে ছেড়ে দিই, আমরা গাড়ি নিয়ে চলে যাই আমার জীবনের ঘোরা ওয়ার্স্ট এভার প্লেস, সজ্জনগড় ফোর্ট। এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করেছিলাম, আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে সজ্জনগড় ফোর্ট কেউ যাবেন না, বা ভিডিওতে বা কোথাও অযথা জায়গাটাকে হাইপ দেবেন না। যে টাকাটা নিচ্ছে, নির্লজ্জের মতন টাকা নিচ্ছে, কিচ্ছু নেই, বিশ্বাস করুন ফোর্টটায় কিচ্ছু নেই। ফোর্টটায় দুটো মাত্র ঘর দেখা যাবে, একটা ঘরেতে কিছু মানে সামান্য কিছু জিনিস, এমন কিছু না, ওই যে সজ্জন সিং যিনি ওইটা বানিয়েছেন তার একটা ওই হাফ আবক্ষ মূর্তি যেটাকে বলে সেই আছে, আর দোতলায় যে ঘর সেখানে শুধু পাখির ছবি, শুধু ছবি, কোনো কিচ্ছু নেই। ফোর্টগুলো বা প্যালেসগুলো যে একটা ডিজাইনার হয়, পাথরের যে সুন্দর কারুকার্য থাকে, আমরা একটা ডিজাইন দেখিনি, শুধু আমরা নয়, ওখানে যত লোক রয়েছে প্রত্যেকে ওখানে বলছি আমরা কেন এলাম, কি করতে এলাম। অথচ আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, ব্লগাররা, ধন্য আপনারা ব্লগিং করুন, প্রফেশন করুন, সব করুন,
মানুষকে এভাবে মিসগাইড করবেন না, আননেসেসারি মিসগাইড করবেন না। সজ্জনগড় ফোর্ট মানুষকে যেতে বলবেন না। নিচে যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে প্রথম শুরু হলো মানে কেওড়া বলতে যেটাকে বোঝায়, কোনো রকম কোনো সিগন্যাল নেই। আমরা সোজা যখন গিয়ে পৌঁছালাম, গেটের সামনে পৌঁছালাম, ওখানে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি, প্রচুর লোক, এদিক থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি, কোনো ঢোকার জায়গা নেই। যখন মুখের কাজটা পৌঁছালাম, পুলিশরা বলছে পাশ দেখে টিকিট দেখিয়ে আনো। কোথায় টিকিট, কোথা থেকে? ওই দিকে টিকিট কাউন্টার। আবার গাড়িকে ঘুরিয়ে পেছন দিকে একটা জায়গায় নিয়ে গিয়ে, একটা ক্যাম্পাসের মতন জায়গা, সেখানেও কেওড়ামো চরম। হ্যাঁ, মানে মানে যে যেখানে পাচ্ছে গাড়ি রাখছে, মানে নুইসেন্সের একটা চরম। এখানে চার্জ লাগলো কত, এটা হচ্ছে সব থেকে বড় কথা। চার্জ লাগলো হচ্ছে অদ্ভুত অ্যামাউন্ট, পার হেড 174 টাকা 13 পয়সা এন্ট্রি ফি। কত? 174 টাকা 13 পয়সা। আর গাড়ির এন্ট্রি ফি হচ্ছে 338 টাকা 25 পয়সা। ওই 7 কিলোমিটার মতন পাহাড়ের রাস্তায় উঠতে হবে, সরু রাস্তা, একটু মেনটেন নয়, প্রচণ্ড ভাঙাচোরা গর্ত, মানে প্রচণ্ড ভাঙাচোরা গর্ত। যাদের একটু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেসব গাড়ি তলায় মাঝে মধ্যেই লাগবে। ভাঙাচোরা, একদম মেনটেনেন্স নেই এমন একটা রাস্তা দিয়ে ওঠা। তার জন্য 338 টাকা 25 পয়সা এবং 174 টাকা 13 পয়সা দিয়ে ওই ফোর্টটায় ঢোকার। আমাকে যদি কেউ আজকে ওইখানটা দেখে আসার পর কেউ যদি আমাকে 1 লাখ টাকা দিয়ে বলে ওই জায়গাটা দেখতে, আমি যাব না, বিশ্বাস করুন আমি যাব না। সময়ের মূল্য আছে মানুষের। 174 টাকা 13 পয়সার জায়গা ওটা নয়, ওটা 13 পয়সার জায়গাও নয়, কিচ্ছু নেই। সময় নষ্ট, সম্পূর্ণ সময় নষ্ট, গাড়ির তেল পুড়ছে, মেন্টাল পিস নষ্ট হয়। আমি যখন ওইটা দেখে যখন আসছি, আমি বেশ খানিকক্ষণ, এই যে আমি এখন ভিডিও করতে করতে এই যে বলছি, আমার আবার মনে পড়ছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মানে আননেসেসারি। দেখুন, আমরা অনেক কষ্ট করে আমাদের পয়সা রোজগার সবাইকে করতে হয়, কিন্তু এরা এমনভাবে টাকাটা নিচ্ছে অ্যাজ ইফ পয়সা গাছে ফলে, নাড়া দেবে গাছ, পয়সা ঝরঝর 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 করে পড়বে, এরকম একটা ব্যাপার। মানে টুরিস্ট এসছে মানে লুটে নাও, যেভাবে পারো লুটে নাও। এবং ওখানে যারা ওই সিকিউরিটি যে গার্ড ফার্ডগুলো, গেটের কাছে যেগুলো ব্যবহার, অত্যন্ত বাজে ব্যবহার। আমি পুরো রাজস্থানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি সবার, এই একটা জায়গা পেলাম যেখানে সবার খুব বাজে ব্যবহার। আরও মজার কথা শুনবেন, সজ্জনগড় ফোর্টের নিচ থেকে, রাস্তা থেকে আপনাকে গাইডরা ছেকে ছেকে ধরবে। এই অনেক কিছু দেখাবার আছে, প্রচুর হিস্ট্রি আছে, এই করব সেই করব, সেসব গাইডরা ভেতরে ঢুকে ঘোরাচ্ছে দেখলাম তো। তারা নতুন করে কিচ্ছু বলার নেই, তারা পয়সা নিচ্ছে কত? 300 টাকা করে চাইছে, 300 টাকা। আমি তো একটা গাইড করে বলতে গেলে, আমি তাকে পরিষ্কার, আমি তো একটা গাইডের সাথে আমার একটু ছোটোখাটো অল্টারকেশন হলো, আমি তাকে বললাম তোমাদের লজ্জা করছে না এই 300 টাকাটা চাইতে? কিসের বেশি চাইছে? সে দাঁত বার করে হাসছে, বলে কি এটাই এখানকার এইরকম। আমি বললাম তোমরা কি বলবে, তোমরা যে গাইড, তোমরা কি গাইড করবে মানুষকে? এখানে গাইড করার মতন আছেটা কি? কোনো উত্তর দিতে পারেনি, কারণ সত্যি কিছু নেই। তো সব কথার এক কথা, উদয়পুর অবশ্যই যাবেন, সব জায়গা ঘুরবেন, দয়া করে সজ্জনগড় ফোর্ট যাবেন না। চারটে মাথাটা ঠান্ডা করি। তো সজ্জনগড় ফোর্ট থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা কি করলাম সেদিন একটু দেখে নিই। ওখান থেকে আমরা হোটেলে ফিরে এলাম। সেদিনকে আমাদের টোটাল এই সাইট সিইংটা টোটাল সারাদিন আমাদের 59 কিলোমিটার গাড়ি চলেছে ওই শহরের মধ্যে এদিক ওদিক। তারপরের দিন 5 অক্টোবর 2025, এই দিনও আমাদের উদয়পুরের মধ্যেই সব দেখার কথা। আমরা সকালবেলা বেরোলাম, বেরিয়ে আমরা উদয়পুর সিটি প্যালেসে গেলাম। উদয়পুর সিটি প্যালেসের আমাদের চার্জটা বেশ অনেকটাই লাগলো। ওখানে 450 টাকা করে পার হেড, 450 টাকা। স্টুডেন্টদের জন্য 250 টাকা। আমার বড় মেয়ের 250 টাকা ছোটো মেয়ের 250 টাকা লেগেছে, বড় মেয়ের ফুল লেগেছে। পার্কিংয়ের জন্য 300 টাকা, অনেকটা টাকা। কিন্তু সজ্জনগড় ফোর্টের মতন দুঃখ নেই, কারণ এই ফোর্টটা দেখার মতন। এই যে মানে সিটি প্যালেসে প্রচুর কালেকশান, সুন্দর কালেকশান, এবং বেশ অনেক ঘন্টা ধরে দেখবার মতন অনেক কিছু জিনিস আছে। ফোর্টটা বাইরে থেকেও, মানে প্যালেসটার বাইরে থেকেও খুব সুন্দর, এবং ভেতরে যা অস্ত্রশস্ত্র, ড্রেস বা নানা রকম জিনিসের যা কালেকশান, ওটা অত্যন্ত ভালো ছিল। তো এবং এই যে এরা যে এত টাকা করে এরা নিচ্ছে, মানে বলতে লজ্জা নেই, এখানে কিন্তু মেনটেনেন্স হয়। এই যে সিটি প্যালেসটা কিন্তু ওয়েল মেনটেন্ড, সমানে ওখানে লোক ঘুরছে, যারা একটু সামান্য গাছের পাতা পড়লেও কিন্তু ঝাঁট দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। ভেতরে ফুড কোর্ট আছে 2-3খানা,
যা সামর্থ্য আছে খাবে, কোনো আপত্তি নেই। ভেতরে হ্যান্ডলুম বা নানা রকম শিল্পকর্মের অনেক দোকান আছে, যদি কেউ পয়সা দিয়ে এক্সট্রা পয়সায়, মানে অনেক অবভিয়াসলি দাম বেশি, যা সামর্থ্য আছে কিনতে পারে। আমার বলার কথা হচ্ছে আন্ডার ওয়ান রুফ একটা জায়গাতে সব জিনিস কিন্তু ওখানে অ্যাভেলেবেল। আমরা ওখানে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম পার্কিং, ওখানে যে সিকিউরিটির থেকে আমরা একটা ভালো জায়গার হদিশ পেলাম। আমরা তাকে পরিষ্কার বললাম, দেখুন আমরা বাঙালি, এতদিন ধরে আমরা রাজস্থানে ঘুরছি, এতদিন আমরা পুরো ভেজ খেয়ে আছি, আর পারছি না, আমাদের একটু নন ভেজ খাওয়া দরকার। তিনি হাসলেন। তিনি আমাদের ওখানে একটা রেস্টুরেন্টের খোঁজ দিলেন, বিরাসাত হাভেলি রেস্টুরেন্ট। উনি একদম কতটা দূরত্বে কোনখানে পরিষ্কার বুঝিয়ে দিলেন। ওখানে যান, ছোট্ট মতন দেখতে, কিন্তু অথেন্টিক রাজস্থানি খাবার পাবেন, খুব ভালো খাবার। তো আমরা ওখান থেকে গাড়ি বের করে সেই বিরাসাত হাভেলি রেস্টুরেন্টে গেলাম। ওখানে আমরা সত্যিকারের অথেন্টিক খাবার রাজস্থানি খেলাম, মানে যেটাকে বলে দাল বাটি চুরমা, দ্য বেস্ট। ওখানে আমরা খেলাম সেও সেও টমেটোর দারুণ। আরও যা যা খাবারগুলো ওখানে খেলাম, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, এবং অথেন্টিক রাজস্থানি খাবার আমরা ওখানে খেয়েছি। তার আগের দিনও যে আমরা যেদিনকে ওই সব সাহেলিওকে বাড়ি টাড়ি ঘুরলাম, সেদিনকে আমরা লাঞ্চ করেছিলাম একদম উদয়পুর সিটির একদম হার্ট অফ দ্য সিটি। ওখানে হাজি বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে একদম সেদিন বহুদিন পরে সেই চিকেন, আমি মাটন খাই না, আমি চিকেন, বাকিরা সবাই মাটন শিক কাবাব, তারপর মাটনের একটা কিছু ওই আইটেম, এইসব দিয়ে লাল মাছ, এইসব একদম সুন্দরভাবে সেদিন খেয়ে আমাদের মনের শান্তি হয়ে গেছিল। যাই হোক, আমরা ওই সব জায়গাগুলো ঘুরে আমরা সেদিনকে ওই লাঞ্চ টাঞ্চ করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম হোটেলে এসে আমরা রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম লোকাল একটা মেলা হচ্ছে খবর পেয়ে, সেইটা দেখতে। লোকাল মেলা দারুণ এনজয় করেছি। লোকাল লোকজন চারিদিকে, রাজস্থানী লোকাল লোকজন, তার মধ্যে আমরা ঘুরছি, লোকাল রাজস্থানী জিনিসপত্র খুব সুন্দর। আমাদের বেশ কয়েক ঘন্টা আমরা ওখানে ছিলাম। ওখানে আমরা লোকাল ফালুদা খেয়েছি, লোকাল মাটকা কুলফি খেয়েছি, আর দুর্দান্ত ওইসব খেতে আমরা সেদিন সন্ধেবেলা ঘরে ফিরে আসি। আসার পর আমাদের তাহলে এটা থার্ড নাইট হচ্ছে আমাদের হয়ে গেল উদয়পুরে। 5 তারিখ 5th of October আমরা ওটা ঘুরলাম। তারপর আমরা 6th of October আমরা উদয়পুর ছেড়ে বেরোলাম সকাল 7:15। এদিনকে আমাদের টার্গেট ছিল হচ্ছে এবার আমরা ফেরার রাস্তা ধরবো, কিন্তু চিত্তরগড় ফোর্ট ঘুরে যাব। তো আমাদের যেটা টার্গেট ছিল চিত্তরগড় ফোর্ট আমরা 2-3 ঘন্টা দেখবো, দেখে আমরা এগিয়ে যাব বেনারসের দিকে, এগিয়ে যাব যতটা যেতে পারি, ঝাঁসি ফাঁসি যাও কোথাও একটা স্টে করব। আমরা 7:15 উদয়পুরের হোটেল থেকে বেরোই। বেরিয়ে মোটামুটি চিত্তরগড় পৌঁছাই 2 ঘন্টার মধ্যে চিত্তরগড় পৌঁছাই। চিত্তরগড় ফোর্ট পৌঁছে আমরা এন্ট্রি ফি আমাদের লাগলো হচ্ছে 50 টাকা, পার্কিং লেগেছে 50 টাকা। আর আমরা ইউটিউব ভিডিও থেকে দেখে গেছিলাম ওখানে গাইড মাস্ট, একজন গাইড নিলাম, সব জায়গা দেখাবে 850 টাকা। আমরা 2-3 ঘন্টা থাকবো দেখবো ভেবেছিলাম, আমাদের টোটাল সময় লেগেছে অলমোস্ট 6 আওয়ার্স। তাতেও মনে হচ্ছে কিছু কিছু জিনিস আমরা মিস করেছি। চিত্তরগড়ের যে হিস্ট্রি, ওই ভদ্রলোক যখন, যে গাইড, তিনি যখন আমাদের বোঝাচ্ছেন কুম্ভমহলের হিস্ট্রি, রানী পদ্মিনী, মীরাবাই বা সুরজমল, বাদল, এদের কথা যখন বলছেন, এবং সেখানকার যে বীরগাথা যখন উনি বলছেন, এবং উনি যখন বলছেন যে রাজপুত চিত্তরগড় একমাত্র জায়গা যারা কোনোদিনও সারেন্ডার করেনি ব্রিটিশদের কাছে, মুঘলদের কাছে বা কোনো মুসলিমদের কাছে, এরা কখনো সারেন্ডার করেনি বা আত্মসমর্পণ করেনি। এরা, যার জন্য চিত্তরগড় হচ্ছে এমন একটা ফোর্ট যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারে বারে। কারণ যেহেতু তারা আত্মসমর্পণ করেনি, তারা যুদ্ধ করত, শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করত। রানীরা জোহার করত যখন বুঝতে পারতো রানীরা যে আমরা 90% যখন তারা কনফার্ম হয়ে যেত আমরা এই যুদ্ধে হারবো, রানীরা লেড বাই রানিজ, যত মহিলারা বাচ্চারা সবাই মিলে একসাথে জহর করতো। সেই জহর স্থলটা আমরা ভেতরে দেখেছি। সেই জায়গাটা যখন দেখছি এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওরা যখন হিস্ট্রিটা আমাদের বললো, গেটটা যে জহর গেট দিয়ে আমরা ঢুকলাম, জহর মন্দির, সেই লোহার খাঁচা, মানে ওইখানে দাঁড়িয়ে ঝাঁপ মারতো। তার আগে যে কুয়োর কাজটা দেখিয়েছে, যেখানে গোমুখ
ওইখানে রানীরা লাস্ট যেত, গিয়ে শৃঙ্গার করতো, লাস্ট চান করে শৃঙ্গার করে সেজে গুজে সবাইকে নিয়ে চলে আসতো জহর মন্দিরে। ওইখান থেকে 50-60 ফুট নিচে ওই গর্ত, সেখানে কাঠ, আরও যেসব জিনিসগুলো এখন মনে পড়ছে না, মানে দাহ্য সমস্ত জিনিসপত্র দিয়ে আগুনের লেলিহান শিখা, তার মধ্যে রানীরা সমস্ত মহিলারা ঝাঁপ দিত। চিতরগড় ফোর্টে 3 বার জহর হয়েছিল, 3 বার জহরে, একবার 6000, একবার 3000, আর একবার 2000 না কত, আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না। আমি ওই ভিডিওগুলোর মধ্যে আছে বা বোর্ড আছে, দেখতে পেয়ে যাবেন। 3 বার জহর হয়েছে চিতরগড় ফোর্টে। তো ওইসব দেখে টেখে চিতরগড়ের ভেতরে যে বিজয়স্থল, সেইখানটা একটা যে মানে মিনারের মতন আছে, ওটা পুরো পাথর ইন্টারলকিং সিস্টেমে বিজয়স্থলটা তৈরি করা। এই সমস্ত দেখে টেকে যাই ঘন্টা 6 আমাদের সময় লাগে। ওখান থেকে বেরিয়ে জাস্ট ফোর্ট থেকে নিচে নেমেই ওখানে ঘনঘোর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পাই, সেখানে আমরা অথেন্টিক রাজস্থানি খাবার সিন খাই। ওই দিনকে আমরা প্রথম আমার মনের ইচ্ছা মতন খাবারটা খাই, সেটা হচ্ছে রাজস্থানি থালি, যার মধ্যে জোয়ারের রুটি ছিল, মাক্কে কি রুটি ছিল, ডাল ছিল, গাট্টে কা সবজি ছিল, বাটি ছিল, চুরমা ছিল, হ্যাঁ, সব রকম পাঁপড় ছিল, সব রকম দিয়ে রাজস্থানি থালি। আমার মেয়েরা নিয়েছিল বোধহয় ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে সঙ্গে শাহি পনির আর মাশরুম মিক্স, শাহি পনির, এইসব খাবার ছিল। এইগুলো আমরা 6 মিলে মোটামুটি ভাগ বাটোয়ারা করে খাই। তো খাওয়ার পর ওখান থেকে আমরা স্টার্ট দিয়ে আমরা সেদিনকে আমরা চলতে থাকি মোটামুটি সন্ধেবেলা আমরা নাগরী বলে একটা জায়গায় পৌঁছাই। এই নাগরীটাতে আমরা একটা বড় একটা থাকার জায়গা পাই, প্রমোদ হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট নাগরী। এইখানে আমরা নাইট স্টে করি। নাগরীতে আমাদের হোটেল ভাড়া লেগেছিল 1200 টাকা। বিরাট বড় হোটেল, সুন্দর, সামনে পার্কিং, ছেলেপুরে যে স্টাফগুলো ছিল তাদেরও ব্যবহার খুব ভালো ছিল। ওখানে আমরা নাইট স্টে করি। পরের দিন ভোরবেলা 7 তারিখ, আচ্ছা ওই দিনকে আমরা যে উদয়পুর থেকে গেলাম, আমরা সেদিনকে টোটাল 459 কিলোমিটার ড্রাইভ করেছি, 459, আর 5টা টোল পেরিয়েছি। 5টা টোলই অ্যানুয়াল পাস থেকে গেছে। 7 তারিখ 7 অক্টোবর 2025 সকাল 5:10 অন্ধকার থাকতে আমরা নাগরী থেকে বেরিয়ে আমরা একটা অমরগড় বলে মাঝখানে মধ্যপ্রদেশে একটা জায়গা পাই, যেখানে পাশেই ছিল ফোর্ট, একটা ছোট্ট ফোর্ট। আমরা সেটা দেখতে পাইনি, কিন্তু ফোর্টের ভেতরে পুজো হচ্ছিল। সেই পুজোর সাউন্ড আমাদের কানে সুন্দরভাবে আসছিল। সেইখানে একটা মা পার্বতী ফুড প্লাজা বলে একটা জায়গায় আমরা দাঁড়াই। আলু পরাঠা, পনির পরাঠা, এসব দিয়ে আমরা দুর্দান্ত ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগোতে থাকি। আমরা সেদিনকে ক্রস করেছিলাম একটা বড় রাস্তা, যেটা আগে আমরা কখনো পাইনি। সেটা হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। আগে কখনো আমরা পেরোইনি, এবারে সেদিনকে আমরা পেরোলাম। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতেও কিন্তু স্পিড লিমিট 120 হাইয়েস্টটা। আর আমরা লাঞ্চ করেছিলাম মাঝখানে ওই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য মাঝামাঝি কোনো একটা জায়গায়, ওই হটস্পট ধাবা বলে। একেবারেই রেকমেন্ডেড নয়, অত্যন্ত বাজে মানের খাবার। দাম যে খুব বেশি তা নয়, কিন্তু অত্যন্ত নিম্নমানের খাবার, খাদ্যযোগ্য বলা যায় না। যাই হোক, সেখানে আমরা করে আমরা সন্ধে নাগাদ আমরা এসে পৌঁছাই হচ্ছে সারনাথ, বেনারসের আউটস্কার্ট সারনাথ। ওখানে রাস্তার পাশে একটা খুব বড় হোটেল পাই, হোটেল আথার্বেতে আমরা স্টে করে যাই, যেখানে ভাড়া নিয়েছিল হচ্ছে 1300 টাকা সেদিন নাইটে, ইনক্লুডিং এক্সট্রা বেড। আর সেদিনকে আমরা টোটাল 560 কিলোমিটার ড্রাইভ করি, 9খানা টোল ক্রস করি, যার মধ্যে 8টা ছিল অ্যানুয়াল পাস থেকে কেটেছিল, আর একটা মেন যেটা আমাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট সেখান থেকে কেটেছিল, যেখান থেকে কেটেছিল হচ্ছে 380 কিলোমিটার। এটা কেটেছে কোথায়? চিত্রকূট ভারত ক্যাম্প কিলোমিটার 04, এই জায়গাতে বুন্দেলখণ্ড এক্সপ্রেসের ওপরে। এইখানে 380 টাকা মেন টোল থেকে কাটে। তো এরপর এসে গেল লাস্ট দিন, 8 তারিখ 8 অক্টোবর 2025। সেই দিন আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা সকালবেলা হোটেল আথার থেকে 6:45টার সময় স্টার্ট দিই। ওখান থেকে ছেড়েই 4-5 কিলোমিটার মতন এসেই পাশে রাস্তার সাইডে একটা ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট সারি। ওই আলু পরোটা, পনির পরোটা এইসব দিই। খুব একটা ভালো ছিল না, চাটা ভালো ছিল।
দিয়ে আমরা সেদিনকে মোটামুটি গাড়িতেই যা খাবার ছিল সেগুলোই খেতে খেতে চলছিলাম। মাঝখানে চৌপাড়ানের 3 কিলোমিটার আগে সিএম মিঠাইওয়ালা বলে একটা ইটারি আছে, যেটা আমরা প্রত্যেকবারই দেখতে পাই। তো আমরা কখনো দাঁড়াইনি, এবার দাঁড়ালাম। সুন্দর সাজানো গোছানো। এদের ওখানে নেবে আমরা জানতে পারলাম এদের 250 খানা এদের নিজেদের মহিষ আছে, যার থেকে তৈরি মানে অরিজিনাল ঘি, সুন্দর ঘি ওদের ওখানে ওরা বিক্রি করে। আমরা একটা কিনেছি, টেস্ট করেছি, খুব টেস্টি। আর ওদেরই 3টে টোটাল মিষ্টির দোকান আছে, ওইখানে একটা, প্লাস আরও 2টো চৌপাড়া শহরের ভেতরে, যেখানে ক্ষীর 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 কী যেন মিষ্টিটা, যেটা ওখানকার যে স্পেশাল মিষ্টিটা, যেটা ক্ষীর মালাই না কি জানো, ক্ষীরমোহন, ক্ষীরমোহনের যে পাড়া যেটাকে বলা হয়, সেইখানে ওদের টোটাল 3টে দোকান। তার মধ্যে এই দোকানে আমরা ঢুকলাম। সেদিনকে নতুন তৈরি হয়েছিল, আমাদের টেস্ট করালো, একদম তাজা ছিল। তো ওখান থেকেই আমরা ক্ষীরমোহন কিনে নিই বাড়ির জন্য, নিয়ে আমরা আসতে থাকি। শেষ আমরা যখন আমাদের দিল্লি রোডে এসে এখানে পৌঁছাই তখন সন্ধে হচ্ছে। তো যেহেতু 100% সাকসেসফুল ট্রিপ হলো, তো একটা তো পার্টি তো বানতাই ছিল। তো আমরা ফ্লেম অন আইস এই রেস্টুরেন্টে যাই, গিয়ে সন্ধেবেলা বেশ একটু ননভেজ নানা রকম খাবার দাবার খেয়ে আমরা ওখান থেকে বাড়ি ঢুকি মোটামুটি 8টা থেকে 8:30। সেদিনকে আমাদের টোটাল 614 কিলোমিটার ড্রাইভ হয়, 9টা টোল, এবং 9টাই আমার অ্যানুয়াল পাস থেকে কাটে। তো এই হলো আমার টোটাল এই রাজস্থান ট্রিপটা। মোটামুটি ডে ওয়াইজ যতটা মনে ছিল আমি লিখে রেখে আমি এক্সপ্লেন করলাম। কোথাকার কত হোটেল ভাড়া সেটাও বললাম, কোথাকার কত এন্ট্রি ফি, গাইড চার্জ সেটাও বললাম, পার্কিং চার্জ সেটাও বললাম। এরপর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করলে আমি উত্তর দেব। এবার কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস, সেটা হচ্ছে যে সমস্ত বাঙালিরা বাড়িতে নর্মাল খান, বাইরে বেড়াতে গেলে আলু পোস্ত, ইলিশ মাছ এসব খোঁজ করেন, তারা দয়া করে রাজস্থান যাবেন না। কারণ রাজস্থানেতে আমিষ খাবারের কিন্তু একটু কম, আমিষ খাবার পেতে গেলে একটু খুঁজে টুজেই বার করতে হয়, ওখানে নিরামিষ খাবারটাই বেশি চলে। এবার ব্যাপার হচ্ছে যে খরচ কীরকম, আমাদের যা হিসেব মোটামুটি থাকা খাওয়া তেল খরচ সব মিলিয়ে ওই 90,000 টাকার মতন আমাদের খরচ হয়েছে। এটা খরচটা আরও বাড়তো যদি আমরা একটু দামি হোটেলে থাকতাম, কিন্তু আমি আগে ভিডিওতেও বলেছি আমরা জেনারেলি খুব একটা দামি হোটেলে আমরা থাকি না, কারণ যেহেতু আমাদের মাঝে মধ্যেই আমরা বেড়াতে বেরোই, রোড ট্রিপে বেরোই, আমাদের কাছে বাজেটটা একটা ইস্যু থাকে। আমাদের কাছে কনসিডার করার পার্ট থাকে হচ্ছে পরিষ্কার বিছানা থাকবে, সেফটি সিকিউরিটি থাকবে, বাথরুমটা পরিষ্কার হবে। তো মোটামুটি যে জায়গায় ছিলাম আমরা প্রত্যেকটাই সেগুলো পেয়েছি, এক্সেপ্ট আগ্রাতে এবারে এসআর গেস্ট হাউস, যেটা গত বছর খুব ভালো পেয়েছি, কিন্তু এবারে আমরা হাইলি ডিসস্যাটিসফাইড, ফিউচার আর ওখানে হয়তো যাব না। তো এই হলো ব্যাপার। শরীর ওখানে কিন্তু হ্যাঁ আরেকটা যেটা ব্যাপার, আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে। রাজস্থান বলতে আমরা যেটাকে বুঝি, যেটা আমরা আগেও পেয়েছি, কারণ আমার যেহেতু রাজস্থানে রিলেটিভের বাড়ি ছিল, রাজস্থান মানে হচ্ছে একটু ড্রাই জায়গা হবে। কিন্তু আমরা এবার গিয়ে যেটা দেখলাম, জয়সলমেরে ঢুকছি, প্রবল বৃষ্টি, আমার গাড়ির ওয়াইপারের স্পিড হাইয়েস্ট, জাস্ট একদিক হচ্ছে কাঁচ সঙ্গে সঙ্গে সাদা, এই আসছে কাঁচ সঙ্গে সঙ্গে সাদা, মানে ভিজিবিলিটি অলমোস্ট নীল হয়ে যাচ্ছিল, এইরকম বৃষ্টি। এবং তারপর মোটামুটি পুরো ট্রিপটাই বৃষ্টি পেয়েছি ভালো মতো। যেটা আমি থেকে বিকানেরে ওখান থেকে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে এই আদানি ফাদানি এরকম বড় বড় কোম্পানিগুলো গভর্নমেন্টের সাথে একটা এখন কোলাবোরেশনে এসছে। তারা ওই 1 টাকা করে পার বোধহয় বিঘান এরকম কিছু একটা রেটে ওরা কিছু জমি পাচ্ছে, তার বদলে কিছু সোশিও ইকোনমিক কিছু কাজ করতে হবে, প্ল্যান্টেশন করতে হবে, ওই জন্য প্রচুর গাছ বসিয়ে দিচ্ছে। এই গাছগুলো বসাবার জন্য কি হচ্ছে, রাজস্থান এখন অনেক গ্রিন, আমি কিন্তু প্রচুর গাছ দেখলাম রাজস্থানে। কিন্তু এরকম আমরা যখন ছোটোবেলা আমি গেছি, বা লাস্ট যখন 2007-এ গেছি, তখনও কিন্তু রাজস্থানে এত গাছ দেখতাম না। এবারে গিয়ে যে গাছ দেখলাম, প্রচুর গাছ, এবং এই গাছ থাকার জন্য কি হচ্ছে, বৃষ্টির পরিমাণ রাজস্থানে বেড়ে গেছে। দিনের বেলা গরম, আফটার সানসেট আগে শীত করতো, রাত্রিবেলা রীতিমতো গায়ে কম্বল দিতে হতো। আমাদের পুরো ট্রিপে কিন্তু সেসব লাগেনি, সব জায়গাতেই এসি লেগেছে। আমরা ডেজার্ট ক্যাম্পেতে যে সুইচ ট্রেন নিয়েছিলাম, ভুল করেছিলাম, রাত্রে বেশ গরমই লেগেছে। তো এটা একটা ক্লাইমেট চেঞ্জ। আর একটা হচ্ছে ঘাম, রাজস্থান ড্রাই জায়গা, আমাদের কিন্তু ভালোই ঘাম হয়েছে প্রত্যেকেরই। মানে যখন হিট, বাইরে যে রোদটা, প্রচণ্ড হিট, প্রচণ্ড গরম, এবং প্রচুর ঘাম হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর 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 রাস্তা, পুরো রাজস্থানে টোল যত দিয়েছি,
ধরুন আমাদের যদি পুরো টোলও দিতে হতো গায়ে খুব একটা লাগতো না। রাস্তা ভেরি ওয়েল মেনটেন্ড, ভেতরের রাস্তাগুলো কোথাও কোনো খানাখন্দ গর্ত কোথাও নেই, সুন্দরভাবে রাস্তা। পশ্চিমবঙ্গে ঢুকলাম কি করে বুঝলাম? যেই পশ্চিমবঙ্গে ঢুকলাম শুরু হয়ে গেল ব্যারিকেড, লরিদের লাইন, হাত পেতে পেতে টাকা তোলা, একদম টিপিক্যাল ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আর তো আপাতত আর কিছু আমার মনে পড়ছে না। যদি আর কারো কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, বলে দেবো। থ্যাংক ইউ, নমস্কার।